কম্পিউটার ইঞ্জিনিয়ার তো আজকাল রাস্তাঘাটে ঘুরে। এইসব জিনিসগুলো যদি ভালো করে বুঝতে পারতাম। কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে পারা দরকার? এক্সিলেন্ট একটা কোশ্চেন করছে। মেয়েরা আসলে টেক লাইনের জন্য না। আমি কিন্তু অনেক গ্রামের একটা জায়গা থেকে আসছি, আমি জানতাম না কিভাবে কম্পিউটারে পাওয়ার অন করতে হয়। সিজিপিএ ডাজন্ট ম্যাটার। সার্টিফিকেশন কমপ্লিট খুব বোগাস। কম্পিউটার প্রোগ্রামিং ছাড়া কি অন্যান্য ভাবে প্রোগ্রামিং ভালো করা যায়? খাতা কলমের প্রবলেম শেখা যায়, এই ধরনের ক্যালকুলেট আসলে কোনটা না করে ডাজন্ট ম্যাটার। উইন্ডোজ মেশিন কিভাবে লোড করতে হয়, কিভাবে বুট করতে হয়, কিভাবে সেটা ভাইরাস মারতে হয়। মন বলছে না পড়ার টেবিলের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই প্রোগ্রামের হোল গোলটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা এর আশেপাশে যত সাবজেক্ট আছে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এগুলোতে যারা এখন পড়ছে বা ভবিষ্যতে পড়বে তাদের সামনে একটা অর্গানাইজড গাইডলাইন প্রোভাইড করা। আচ্ছা, কম্পিউটার দিয়ে আসলে কি করা যায়? গেম খেলা যায়। রং নাম্বার। আমরা আরেকজনকে জিজ্ঞেস করি, আচ্ছা কম্পিউটার দিয়ে আসলে কি করা যায়? আপনার ছেলে তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ে, সে কি করে কম্পিউটার দিয়ে? সারাদিন কম্পিউটারটা নিয়ে বসে থাকে, শুধুই গেম খেলে। মনে হয় কোনো পড়াশোনা বলতে কিছুই নেই। মাঝে মাঝে মনে হয় কম্পিউটারটা আছাড় দিয়ে ভেঙে ফেলি। আচ্ছা, এই কথা কিন্তু সত্যি যে আমাদের প্রায় সবার কম্পিউটারের সাথে প্রথম পরিচয় হয় গেম দিয়ে। আমার মতো অনেকে আছে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে বিকজ তারা একদিন গেম বানাতে চায়। তো আমরা আজকে কথা বলবো আমাদের প্রথম পর্বে এমন একজনের সাথে যিনি আসলে প্রফেশনালি গেম ডেভেলপার। উনি দেশে এবং বিদেশে অনেক কোম্পানিতে গেম বানিয়েছেন, খুব চমৎকার চমৎকার গেম। তো আমরা আসলে ওনার কাছে জানতে চাইবো যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তির প্রথম দিন থেকে শুরু করে আসলে গেম ডেভেলপার হতে গেলে ক্যারিয়ারের জার্নিতে কি কি জিনিস কিভাবে শিখতে হয়, উনি কোথায় কোথায় কি কি শিখেছেন, কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন, কিভাবে ক্যারিয়ার নেভিগেট করেছেন। তো আজকে আমাদের সাথে প্রথম পর্বে অতিথি হিসেবে আছেন সোহাগ আল মামুন। সোহাগ ভাই পড়াশোনা করেছেন সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তারপর উনি দেশে কাজ করেছেন প্লেডমের মতো বড় গেমিং কোম্পানিতে। তারপরে উনি বাইরে র্যাট্রো স্টুডিও নামে একটি কোম্পানিতে দীর্ঘদিন লিড গেম ডেভেলপার ছিলেন। উনি এখন কানাডায় টরন্টোতে লবলো ডিজিটাল নামে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন স্টাফ ডেভেলপার হিসাবে। তো আমরা এখন সরাসরি চলে যাব সোহাগ ভাইয়ের কাছে এবং জানতে চাইবো যে স্কুল থেকে ওনার জীবনটা আসলে কেমন ছিল, কিভাবে উনি আজকে গেম ডেভেলপার হলেন। তো সোহাগ ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই যে জার্নিটা কেমন ছিল আপনার? তো খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমি এটা শেয়ার করতে পারলে আমার মনে হয় খুব ভালো লাগে। কারণ আমি আমার ছোটবেলা থেকে পড়াশোনার কথা যদি বলা হয় তাহলে আমাকে বলতে হবে যে আমি কিন্তু অনেক গ্রামের একটা জায়গা থেকে আসছি, ঠিক আছে। এবং আমি যেমন আমার স্কুলে আমি ছিলাম, আমাদের ওই সময় যে যে মানে স্টার মার্কস এগুলো পাওয়ার ব্যাপার ছিল না, তখন কিন্তু আমাদের রেজাল্ট সিস্টেমটা এরকম ছিল। তো আমি ওখান থেকে একমাত্র আমাদের স্কুলের ওই বিশেষ ছিল স্টার মার্কসের একজনই পাইছিলাম। সো আমি ওই সময় পাই ওটা। তারপরে আমি যখন কলেজে আসি, কলেজে আসার পরে দেখি আরে মানে আমার উপরে আমি মনে হয় 45 জনের পিছনে ছিলাম। আমি যদি যদি মার্কসের সিস্টেম করা হয় দেখা হয় তাহলে 45-40 জনের পিছনে মনে হয় আমার ছিল। সো কিন্তু মানে আমি কখনো ওই সময়টাই আমার একটা জিনিস আমার ফোর্স ছিল, সেটা হচ্ছে আমি মানে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারতাম যে আমি জানবো বা করবো, ঠিক আছে, এবং আমার শিখতে হবে, করতে হবে, এই ইয়াটা আমার ভিতরে সবসময় ছিল। তো সেখান থেকে আমি ভালো করি। দেন তারপরে সবসময় একটা পড়াশোনা করার বা তোমার কম্পিউটার সায়েন্সে পড়ার ইচ্ছাটা আমার ছোটকাল থেকে ছিল। আমার একজন টিচার এই ব্যাপারটা আমার মাথার ভিতরে ঢুকেছিল, তো ওটাই আমি সবসময় পার্সু করছি। তারপরে যখন ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি অন্যান্য বুয়েটে বিভিন্ন সাবজেক্টে হলো, কিন্তু শাহজালাল ইউনিভার্সিটিতে হলো শুধু কম্পিউটার সায়েন্সে। সো চলে গেলাম। তো এতো সেখান থেকে শাহজালাল ইউনিভার্সিটি আসা। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, মানে খুবই খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছি তার আগে জীবনে কখনো কম্পিউটারের কোনো বাটন চাপ দেই নাই, ঠিক আছে। আমি জানতাম না কিভাবে কম্পিউটারে পাওয়ার অন করতে হয়, ঠিক আছে।
এবং কিভাবে মানে এটা ইউজ করতে হয় এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। সো যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, যখন কম্পিউটার কিনি, সেই সময়টা আমি প্রথম আবিষ্কার করি যে আচ্ছা একটা কম্পিউটার কিভাবে ইউজ করতে হয়। তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার শুরু তোমার এই কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং রিলেটেড ব্যাপার স্যাপারে। তো এটাকে যদি আমি আর একটু এক্সটেন্ড করে নিয়ে যাই, ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছি তখন আমি দেখছি যে আমার বন্ধু বান্ধব ক্লাসমেট যারা ছিল প্রত্যেকের মোস্ট অফ দেম তাদের কম্পিউটার বলো বা প্রোগ্রাম, অনেকের প্রোগ্রামিং সম্পর্কে বা ইয়া ছিল, অনেক ভালো নলেজ ছিল, কলেজের থেকেও তাদের ইয়া ছিল, নলেজ ছিল। আর আমার তো ওটা অনেক দূরের ব্যাপার, আমি অন করতে হতে কিভাবে সেটাই জানতাম না। আমাদের প্রথম প্রোগ্রামিং এর ইয়াটা ছিল সি ক্লাস, এবং সি ক্লাসে আমাদের কোর্সটা নিয়ে শুরু করছিল রঞ্জু স্যার। এবং রঞ্জু স্যার আমার যে একটা ড্রাইভ ছিল শেখা, এই ব্যাপারটা স্যার সামহাউ পিক আপ করছিল। এবং আমি কিন্তু অ্যাকচুয়ালি স্যার আমাকে ওই সময়টাই অনেক মানে এই এটা যে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে এবং উনি সাপোর্ট দিছে, এবং ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ব্যাপারটা পিক আপ করছি। এবং দেন তারপরে অ্যাকচুয়ালি আর ফিরে তাকাইতে হয়নি। তারপরে প্রোগ্রামিং ব্যাপারটা বোঝার চেষ্টা করছি বন্ধু বান্ধবের সাথে, ক্লাসে এগুলো আমি করছি, শিখছি, এসিএম প্রোগ্রামিং এ পার্টিসিপেট করছি। তারপরে এই জিনিসগুলো অনেক কিছু শেখার চেষ্টা করছি। মানে শেখার তো আসলে শেষ নাই, অনেক কিছু মানে বাট আমি যেমন হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা, যেমন তুমি ইনিশিয়ালি বলছিলা যে যারা হচ্ছে মোর মেইন স্ট্রিম কলেজ বা জায়গা থেকে কেউ যখন আসে না, তখন তাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় কানেক্টিং, এবং এই কানেক্টিং এ করতে না পারার জন্য ছেলেমেয়েরা ডিপ্রেশন বা বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশনে চলে যায়। এবং এই জিনিসটা ওভারকাম করার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে মানুষজনের সাথে অ্যাকচুয়ালি কমিউনিকেট করা এবং খোঁজা যে ওকে আমার পজিশনটা এখানে কোথায় আছে, আমি কিভাবে এখান থেকে নতুন করে কিছু শিখতে পারি, এই জিনিসটা বের করা। এবং প্রত্যেকের জন্য রুল কিন্তু এক না, এবং প্রত্যেককে বের করতে হবে যে সে আসলে কিভাবে তার নিজের জায়গাটা খুঁজে বের করতে পারে। তো আমি হয়তো আমার কিভাবে আমার জায়গাটা বের করতে হবে সেটা আমি জানতাম, আমি খুঁজে বের করতে পারছিলাম। সো এই কারণে আমি ইউনিভার্সিটিতে আমি তখন এই প্রোগ্রামিং বলো বা ইয়া বলো এই জিনিসগুলোর সাথে আমি ঢুকে পড়তে পারছি। এবং বললাম যে কিছু স্যারের অনেক অবদান আছে, রঞ্জু স্যার, অনি স্যার, ঠিক আছে, আর বড় ভাইরা তো ছিলেন, চন্দন দা, ফামি ভাই, বিলাস ভাই, এনারা তো অনেক অনেক বিভিন্ন ভাবে মানে ইন্সপায়ার করছে। সো এই মানুষগুলোর অনেক অবদান আছে যে আমার, যেমন আমার প্রোগ্রামিং শেখার পিছনে। সো ইউনিভার্সিটিতে এরকম কিছু আইডল থাকে, কিছু টিচার থাকে, কিছু বড় ভাই থাকে যারা সবসময় হেল্পফুল। এই মানুষগুলোর সাথে কমিউনিকেট করা, এই মানুষগুলোর সাথে হেল্প নেওয়া। সো এইভাবে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামিং এর পার্টটা শুরু হয়। ইউনিভার্সিটি কমপ্লিট করলাম, দেন আমাদের সময় তখন সবচেয়ে পপুলার একটা সফটওয়্যার কোম্পানি ছিল এসডিএসএল, এটার নাম সবাই জানে, ঠিক আছে। এই এসডিএসএল এ সবাই এমন কেউ নাই যে চাকরি করে নাই, শাহজালাল ভার্সিটি, বুয়েট বা এরকম জায়গাগুলো থেকে। তো এসডিএসএল এ বেশি দিন চাকরি করা হয়নি। এসডিএসএল চাকরিটা ওখানে রনি ভাই ইয়া করতেন, রনি ভাই অ্যাকচুয়ালি আমাকে রেফার করছিল ওই সময়। তারপরে ওখান থেকে খুব 1-1.5 মাসের ভিতরে অ্যাকচুয়ালি একটা গেম কোম্পানিতে কাজ করার সুযোগ আসে। সো এটা যে আমার গেম কোম্পানিতে ঢোকাটা যে আমার প্যাশন থেকে বা আমার এক্সট্রা কারিকুলার কোনো কিছু থেকে হয়েছে সেটা আমি কখনোই বলবো না। ওটা অনেকটা একটা অপরচুনিটির মতো হয়ে আসে আমার কাছে, এবং সেখানে আমি ইন্টারভিউ দেই, সেটা হয়ে যায় এবং ওদের সাথে আমি জয়েন করি। ওখানে যখন আমি চাকরিতে শুরু করছি তখন গেমের আসলে তেমন কিছুই বুঝতাম না, ঠিক আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, গেমের একটা গেম লুপ বলতে কি বোঝায়, কিভাবে আসলে গেমের বিভিন্ন অ্যানিমেশন, ফিজিক্স, রেন্ডারিং সিস্টেম, পাইপলাইন কিভাবে কাজ করে, জিনিসগুলো কোনো আইডিয়াই ছিল না। ওখানে অনেক স্ট্রাগল করছি, অনেক, এবং অনেক কিছু শিখতে হয়েছে। কারণ আমি ইউনিভার্সিটিতে আমাদের গ্রাফিক্স এর কি পড়াইতো, তেমন কিছু না। গ্রাফিক্সে ম্যাট্রিক্স ক্যালকুলেশন কেমনে করতে হয়, ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়, সেটা দিয়ে আবার কিভাবে একটা কার্নেল ক্যালকুলেট করতে হয়, হ্যান ত্যান, এই জিনিসগুলোই তো শিখতাম, তাই না। তার থেকে বেশি কিছু না। আমার কখনো এভাবে শেখায় না একটা ওপেন জিএল দিয়ে কিভাবে রেন্ডারিং করতে হয়, পাইপলাইনটা কিভাবে কাজ করে, আমার শেডার প্রোগ্রামিং গুলো কিভাবে কাজ করে, আমার রেন্ডার বাফার আসলে ব্যাপারগুলো কি, এসব জিনিস কখনোই তো শেখাবে না, মানে ওইগুলো তো আমাদের ইউনিভার্সিটিতে হয় না, তাই না। সো এগুলো সবকিছু শিখতে হয়েছে। সো
ওটা তো হলো। সো এবং ওটাই ওটা ছিল আমার মানে গেমিং ক্যারিয়ার শুরু। দেন ওইখান থেকে আমি একটা স্টার্টআপে চলে যাই, তখন ট্রিপার্ট ল্যাব, ওই গেমিং ট্রিপার্ট ল্যাবে যাই, সেটা পরে প্লেডম হয়ে যায়। দেন ওইখান থেকে আমি একটা কেনেডিয়ান একটা এন্টারপ্রেনারের সাথে ওই সময় আমি কাজ করি, এবং তার সাথে কাজ করার ওয়ান অফ দ্য রিজন ছিল, এটা যদি চিন্তা করি এটা আমার একটা টার্নিং। আমি অনেক লাইফে অনেক কিছু ডিসিশন নিয়েছি যে সেটা হচ্ছে আমার প্যাশন বা ড্রাইভ থেকে। তো ওয়ান অফ দ্য ফ্যাক্টর ডিসিশন ছিল এটা। আমি তখন প্লেডমে ভালো অবস্থায় ছিলাম, কিন্তু তখন এই কোম্পানির বা এই এন্টারপ্রেনারটার সাথে সামহাও আমার সাথে কানেক্ট হয়, এবং সে যে কাজ করতে চাচ্ছে এরকম কাজ বাংলাদেশে কেউ করতো না, ঠিক আছে? কিন্তু সে আমাকে ওই অপরচুনিটি দিতে যাচ্ছিল যে আমি ওই কাজটা করতে পারবো, এবং ওই কাজটা করার অপরচুনিটি আমাকে দিচ্ছিল। তো আমি যেটা করলাম, তখন আমি ওই প্লেডমের ইয়াটা ছেড়ে দিলাম, দিয়ে আমি তখন ওই কোম্পানিটার নাম ছিল রেট্রো স্টুডিও, ওখানে আমি জয়েন করি। Not your ordinary junk. সেখানে আমি অলমোস্ট একাই মানে কোডিং এর কাজ করতাম। সেখানে অনেক মানে এবং রিয়েল কিছু ভালো প্রোডাক্ট আমি সেখানে তৈরি করছি। সেখানে আমার রেসিং এর গেম তৈরি করছি, হকির গেম তৈরি করছি, স্কেটবোর্ডিং এর গেম করছি, স্নোবোর্ডিং এর গেম করছি, এবং আলটিমেটলি পরে আমি কানাডাতে ওই কোম্পানি অ্যাকচুয়ালি আমাকে নিয়ে চলে আসে, বিকজ আমার এখানে এসে কোম্পানি বড় করার প্রয়োজন হয়, টিম বড় করার প্রয়োজন হয়, এবং সেটা অনেক সাকসেসফুল হয় কোম্পানি। বাট ওই কোম্পানি থেকে পরে আমি অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম সফটওয়্যার ডেভেলপমেন্টে চলে আসছি। মেইন স্ট্রিম সফটওয়্যার ডেভেলপমেন্টে আসার কিছু রিজন আছে। সেটা হচ্ছে যে আমি আমার মনে হচ্ছিল যে আমার গেম ইন্ডাস্ট্রিতে আমি যেভাবে আরো অনেক কিছু শিখতে চাচ্ছিলাম, প্রোডাক্ট বিজনেস বা নেটিভ ডেভেলপমেন্টের দিকে আমি আরো এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। বাট গেম ইন্ডাস্ট্রিতে আমি যা শিখছি সেটা অ্যাকচুয়ালি আমার মোস্ট অফ দ্য ড্রাইভিং ফ্যাক্টর। কারণ এই ইন্ডাস্ট্রিতে যে কাজ করছে তার কাছে আসলে অন্য যে কোনো ডোমেইনে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডোমেইনে কাজ করা তার জন্য ইটস নট ডিফিকাল্ট, কারণ একটা গেম ইন্ডাস্ট্রির কাজ কমপ্লিটলি ডিফারেন্ট কম্পেয়ার টু এনি আদার সফটওয়্যার ডেভেলপমেন্ট। গেম ইন্ডাস্ট্রিতে আমরা একটা সফটওয়্যার, আমি যদি একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করি এবং সেটাকে যদি আমি রিলিজ করি, আমি কিন্তু কিছু বাগ থাকলেও আমি সেটাকে রিলিজ করতে পারি, কিন্তু একটা গেমের ক্ষেত্রে সেটা কখনো সম্ভব না। আমার গেমের ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সটা অ্যাজ স্মুথ অ্যাজ পসিবল এটা করতে হবে। যদি সেটার ভিতরে বাগ থাকে এবং যদি ইউজার এক্সপিরিয়েন্স যদি হ্যাম্পার হয়, কেউ সে গেম কিনবে না, হবে না, চলবে না, তাই না? সো ওখানে ডেভেলপমেন্ট পেসটা কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই তো এখন আমি এই নেটিভ ডেভেলপমেন্টের কাজ করি, ই কমার্স প্ল্যাটফর্ম এদের। এখানে আমি হচ্ছে এদের 5টার মতো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের ওদের মোবাইল টিমের টেকনোলজিক্যাল স্টাফ ডেভেলপার হিসেবে কাজ করি। সো আমার এখন এই তো আইওএস অ্যান্ড্রয়েড এগুলো নিয়ে আমরা কাজ করি। এই হলো আমার পুরো হিস্ট্রি, তোমার ইউনিভার্সিটি থেকে স্কুল থেকে শুরু করে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু সিএসসি তে পড়েছেন, আসলে তো আপনার তো কাজ হওয়ার কথা যে মানুষের পেনড্রাইভে গান ঢোকানো, তারপরে ফেসবুক হ্যাক করে দেয়া, মানুষের কম্পিউটারে ভাইরাস মারা। তো আপনি এগুলো না করে আসলে আপনি এখন স্টাফ ডেভেলপার। তো স্টাফ ডেভেলপারের কাজটা কি আসলে? এটা কি মানে কোন একটা কোম্পানির যে স্টাফ থাকে তাদের পেনড্রাইভে গান ঢোকানো? পুরোনো দিনের কথাগুলো আবার মনে করাই দিলাম, বুঝছো? সো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা মানে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো বা যে লাইনেই বলো, কম্পিউটারে কেউ পড়াশোনা করলে তার কাজই কিন্তু এটা ছিল যে স্যার কিভাবে মানে উইন্ডোজ মেশিন কিভাবে লোড করতে হয়, কিভাবে বুট করতে হয়, কিভাবে সেটা ভাইরাস মারতে হয়, খাঁটি কথা বলছো। সো আসলে
এখানে আই উইশ কাজগুলো এরকম হতো, স্টাফ ডেভেলপারের কাজগুলো। তো আসলে স্টাফ ডেভেলপার শুধু কপি পেস্ট করা লাগে না, করলে তো যদি হতো তাহলে হয়তো ইজি লাইফ হতো, কিন্তু আসলে সেটা না। সো স্টাফ ডেভেলপারের কাজটা হচ্ছে এরকম যে সেটা হচ্ছে মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে তোমার দুইটা লাইন আছে, একটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে টেকনোলজি ম্যানেজমেন্ট। সো পিপল ম্যানেজমেন্টের যেটা সেটা হচ্ছে যে তোমার মানুষজনের সাথে কথাবার্তা বলতে হবে, তার ক্যারিয়ার কাউন্সিলিং করতে হবে, তার ক্যারিয়ার গাইডলাইন এবং প্রজেক্ট ডেডলাইন মিট করানো এবং সেটাকে এক্সিকিউশন করানো, রাইট? এগুলো হচ্ছে পিপল যারা হচ্ছে ম্যানেজমেন্টে যায়, সেক্ষেত্রে হয় ইঞ্জিনিয়ারিং ম্যানেজার অথবা তোমার ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, এটা হচ্ছে সেই রোল। আরেকটা রোল হচ্ছে সেটা হচ্ছে আইসি ট্র্যাক বা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর ট্র্যাক। সেটার ক্ষেত্রে হয় তোমার এই সিনিয়র ডেভেলপার, স্টাফ ডেভেলপার, প্রিন্সিপাল ডেভেলপার, এরকম সো অন সো ফোর্থ। এই লাইনটার কাজটা হচ্ছে যে এদের টেকনোলজি নিয়ে কাজ করা। টেকনোলজির কাজটা হচ্ছে এরকম যে আমার একটা প্রবলেমের, টেকনোলজিক্যাল প্রবলেমটার সলিউশনটা কিভাবে হবে সেটা দেয়া। সো ব্যাপারটা হচ্ছে এরকম, চিন্তা করি যে আমার হচ্ছে পেন ড্রাইভে কপি দিয়েই বলি যে একটা পেন ড্রাইভে আমার হচ্ছে এই ফাইল কপি করতে হবে। এখন এই ফাইল কপিটা বিভিন্ন ভাবে হতে পারে। এখন এই ফাইল কপিটা হতে পারে আমার ফাইল এক্সটেন্ড, মানে পেন ড্রাইভের হয়তো ফাইল ফরম্যাটের একটা ব্যাপার রয়েছে। এখন কেউ এসে বললো যে আমার সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে আমার করতে হবে, এই ফাইল কপি করতে হবে, ঠিক আছে? সো এক্সিস্টিং আমার যে ফাইল ফরম্যাট আছে সেই ফরম্যাটে হয়তো আমার একটা সার্টেন এমবিপিএস সে সাপোর্ট করে কপি করার জন্য। সো একজন স্টাফ ডেভেলপারের কাজটা হবে, ওই কোম্পানি এসে তখন বললো যে আমি 1 টেরাবাইটে আমি চাই, সো এটার জন্য কি করা প্রয়োজন? সো স্টাফ ডেভেলপার তখন যেটা করবে, সে তখন রিসার্চ করা শুরু করবে যে টেকনোলজিক্যাল কোন কোন পাথ বের করা যায় যেটা দিয়ে আমি 1 টেরাবাইট পার সেকেন্ডে আমি পেন ড্রাইভে আমি ফাইলগুলো কপি করতে পারি। ও তখন রিসার্চ করবে, ফাইন্ড আউট করবে যে ওকে আমার ফাইল ফরম্যাটের হয়তো আমার অ্যালগরিদম চেঞ্জ করতে হবে, অথবা আমার যেটা ট্রান্সফার হচ্ছে যে কেবল দিয়ে সেটা হয়তো আমার লিমিটেশন আছে, সেখানে হয়তো কোনো কিছু করতে হবে। সো ও এই স্টাফ ডেভেলপারের কাজগুলো তখন সেটা হবে যে ওই অপটিমাইজ এবং বেস্ট সলিউশন, টেকনোলজিক্যাল সলিউশন গুলো বের করা এবং সেটা ফোকাস করা এবং সেটার ইমপ্লিমেন্টেশনে সাপোর্ট এবং এক্সিকিউশনে হ্যান্ডস অন কোড এবং সিস্টেম ডিজাইন করা। আচ্ছা, আপনি যা বললেন যে সময়ের সাথে সাথে তো তাহলে আপনার কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। তো আপনি যেসব টেকনোলজির কথা বললেন এগুলো তো আমাদের ইউনিভার্সিটিতে আসলে শেখানো হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তো আপনি আসলে কিভাবে শিখলেন? এই চেঞ্জটার সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিলেন? প্রোগ্রামিং লাইনে যখন কেউ কমিট করবে যে তার ক্যারিয়ার এখানে গ্রো করবে, প্রথম কথা হচ্ছে যে সারা জীবন তাকে শিখতে হবে, ফ্রম ডে 1 টু দ্য লাস্ট ডে। সে যখন মানে রিটায়ারমেন্টের আগ পর্যন্ত, যে ওকে আমি প্রোগ্রামিং থেকে আজকে রিটায়ার করলাম, এই পর্যন্ত তাকে শিখতে হবে। যদি কেউ চিন্তা করে যে আমি আজকে একটা টুলস এবং টেকনোলজি শিখলাম, এটা দিয়ে আমি সারা জীবন চলবো, ইট নট গোইং টু ওয়ার্ক। তাহলে তার জন্য ব্যাংকের চাকরি খুঁজে বের করা উচিত বা অন্য কোনো কিছু, প্রোগ্রামিং দিয়ে হবে না, ঠিক আছে? সো প্রোগ্রামিং এর লাইন, টেকনোলজি লাইনটাই হচ্ছে ইভলভিং, ইচ এন্ড এভরি ডে এটা চেঞ্জ হয়। সো আমার যখন আমি এসে ঢুকছি, এসডিএসএল এ ঢুকছি, তখন আমি রিয়েল সফটওয়্যার ডেভেলপমেন্টের সম্পর্কে কিছুই জানতাম না। আমার হয়তো ইভেন আমি রনি ভাইয়ের কাছ থেকে প্রথম বিভিন্ন রকমের শিখছি, কি বলে তোমার ওয়েবের বিভিন্ন ফাইল কম্প্রেশন, জিপিং, হ্যান ত্যান, এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। ওনার কাছ থেকে এগুলো শিখছি ওই সময়, তাই না? তারপরে আমি যখন এসে ঢুকলাম, কি বলে ডিপ্রেডে ঢুকলাম। ডিপ্রেডে ঢোকার পরে ওটা ছিল আমার জন্য এক্সট্রিম একটা মানে চ্যালেঞ্জিং একটা জব, যেখানে আমি অলমোস্ট একটা সিঙ্গেল ডেভেলপার, এখানে মোস্ট অফ দ্য ডেভেলপার ছিল তোমার ইউকে তে, এবং আমার তখন ওরকম এক্সপিরিয়েন্স আমি মানুষ না যে আমি আমার কমিউনিকেশন অত ফ্লুয়েন্ট ছিল না যে আমি তাদের সাথে ব্রিটিশ ডেভেলপারদের কাছ থেকে আমি আমার সবকিছু জেনে নিব, বুঝে নিব। দ্যাট ওয়াজ হিউজ চ্যালেঞ্জ। সো এবং শুধু সেটা না, আমার যে কোড আমার হাতে ধরা দেওয়া হলো সেটা হচ্ছে কমপ্লিটলি রিটেন ইন সিসি প্লাস প্লাস, এবং যেটার ভিতরে মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে রেন্ডারিং এভরিথিং রয়েছে, ঠিক আছে? এবং জানি জীবনে কোনোদিন আমি কাজ করে নাই। সো সেটার ওইখানে আমি ঢুকে আমি বুঝছি যে কিভাবে অ্যাকচুয়ালি
ফুল একটা মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে তৈরি করতে হয়, একটা নিউ প্লেসমেন্ট অপারেটর দিয়ে কিভাবে যে তোমার ফুল মেমোরি অ্যালোকেট করে সেটাকে নিজে ম্যানেজ করা যায় একটা অপারেটিং সিস্টেমের মতো, এগুলো সবকিছু ওখানে শিখছি। সো সেখান থেকে যে ইউনিটিতে গেছি, আবার ইউনিটি শিখছি। সো ইটস এ নেভার এন্ডিং প্রসেস। সো বটম লাইন হচ্ছে যে ক্যারিয়ার এর চয়েস বা নেসেসিটি কুড চেঞ্জ, এবং সেটার সাথে সাথে তোমার টেকনোলজি চেঞ্জ হবে, এবং সেটার সাথে সাথে লার্নিং চেঞ্জ হবে, এবং এই ড্রাইভটা থাকতে হবে যে আমি শিখতে চাই এবং আমি ক্যাচ আপ করতে চাই। আচ্ছা, তাহলে তো আপনি ক্যারিয়ার অনেক লম্বা সময় পার করে ফেলেছেন, তো ক্যারিয়ার নিয়ে আসলে আপনার নেক্সট গোলটা কি? নিজেকে 5 থেকে 10 বছর পর কোথায় দেখতে চান? সেটা আমি জানি 5 থেকে 10 বছর পরে কি হবে। ইভেন আমি আমি বছর বাই বছর আমি চিন্তা করি যে ওকে আমার কি কি করতে হবে, সেটা চিন্তা করি। যেমন আমি বাট এটা আমি জানি যে আমি জিনিস আমি চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আমি যা জানি এটা কিভাবে মোর আমি আমার কমিউনিটি বলো বা আমার ফেলো মানে দেশের মানুষ যারা নতুন স্টুডেন্ট যারা আসতেছে বা আসতেছে, এসব বিভিন্ন জায়গায় কিভাবে আমি স্প্রেড করতে পারি, দিতে পারি, এটা নিয়ে আমি খুব ট্রাই করবো। কারণ শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যা জানি, যা এই পর্যন্ত আসছি, এটা পাস ব্যাক যদি করতে পারি, আই থিঙ্ক আই উইল বি মোর হ্যাপি। এটার জন্য আমি মোর টাইম স্পেন্ড করবো, এটা আমার একটা গোল আছে নেক্সট 1 and 2 ইয়ার্স প্ল্যানিং এর ভিতরে। আর এটা হচ্ছে পার্সোনাল, মানে আমার একটা অ্যাম্বিশন, দেখি এটা কতটুকু কি করা যায়। আর ক্যারিয়ারের ক্ষেত্রে যদি চিন্তা করো যে আমি কোন দিকে যাব, আমি মোবাইলে এখনো অনেক কিছু করার আছে, লার্ন করার আছে, এখনো অনেক কিছু শেখার আছে, এখনো অনেক কিছু আছে, মানে কি অবভিয়াসলি আমি একটা ছোট্ট একটা অংশ হয়তো সম্পর্কে আমার নলেজ আছে, মানে এটা বিশাল একটা ডোমেন, তাই না? এবং মোবাইল মোর অ্যান্ড মোর তোমার হচ্ছে মেইন কম্পোনেন্ট হচ্ছে একটা ইউজারের, তার হচ্ছে কি ইন্টারাকশন, তাই না? তুমি যদি এখন ডেটা দেখো যে মানুষ কত সময় তার কম্পিউটারে বসে ওয়েবসাইট ব্রাউজ করে আর কত সময় সে তার মোবাইলের ইউজ করে, তার ডিফারেন্স কিন্তু অনেক বেশি। সো মানুষ এখন তার মোবাইল ইউজ করার রেটটা অনেক বেশি। সো এই ডিভাইসটা মোর অ্যান্ড মোর গ্রো করবে, এবং এখানে মোর অ্যান্ড মোর অপরচুনিটি আসবে, মোর অ্যান্ড মোর টেকনোলজি অপশন আসবে। আমার কিছু ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে ভিশন এবং মেশিন লার্নিং দিয়ে মোবাইলের প্ল্যাটফর্মে অনেক কিছু করা সম্ভব। মোবাইলের ইন্টারাকশনটা এবং ইউজ বাড়বে, দ্যার ইজ নো ডাউট। কারণ মোবাইলের ইউজ ডেইলি টু ডেইলি মানুষজন এটাকে তাদের মেইন ইন্টারাকশন হিসেবে ইউজ করে। ঠিক আছে, সো এটা বাড়বে। এখানে আমি মনে করি যে দুইটা টেকনোলজি খুব বেশি এখন যেমন রোল প্লে করতেছে, সেটা হচ্ছে এআর এবং ভিআর, এই দুটো হচ্ছে খুব বাজওয়ার্ড হিসেবে চলতেছে, এবং সেটার ভিতরে আই বিলিভ এআরটা হচ্ছে সবচেয়ে বেশি পিক আপ করবে। কারণ আমি এআর এবং ভিআর এর ভিতরে মেন পার্থক্য যেটা, সেটা হচ্ছে এআরটা মানুষকে তার রিয়েল ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট করে না, ভিআরটা মানুষকে একটু ডিসকানেক্ট করে দেয়। সো এটার জন্য আমি মনে করি যে এআরটা মোর সাকসেসফুল হবে। সো এই কারণে আমার মোর নেক্সট স্টেপে যদি কিছু লার্নিং এরিয়া থাকে, মেশিন লার্নিং এবং ভিশন উইথ এআর, এই রিলেটেড কাজগুলো নিয়ে মোর ইন্টারেস্টেড হব। তার মানে টেকনোলজির ফিল্ড খুব র্যাপিডলি চেঞ্জিং, কখন কি হবে আমরা কেউই জানি না, বাট আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে যে নতুন কিছু আসলে ওটা যাতে আমরা খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারি, নিজেকে মানিয়ে নিতে পারি নতুন টেকনোলজির সাথে। এটা প্রত্যেক দিন মানে এটা কোনো না কোনো ভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? সো আমাকে সবসময় রেডি থাকতে হবে নেক্সট কোনটা আসছে এবং কোনটা নিয়ে আমি অ্যাকচুয়ালি মোর প্যাশনেট, এবং কোনটা নিয়ে আমি শিখতে চাই। ঠিক আছে, আমি এখন মোস্ট অফ দ্য টাইম আমার স্পেন্ড হয় যে আমি নতুন কি কি আসছে, এই জিনিসগুলো কিভাবে করবো, ওটা কিভাবে করবো, এটা কিভাবে শেখা যায়, ওটা কিভাবে শেখা যায়। যেমন লাস্ট উইকে অ্যাপলের WWDC শেষ হলো, সেটা খুবই এক্সাইটিং একটা টাইম ছিল, স্পেশালি iOS ডেভেলপারদের জন্য। যে সেটা হচ্ছে যে এরা মানে অল নতুন টেকনোলজি গুলা এখানে মানে শো করছে, টুলস গুলো শো করছে, এবং ওখানে অনেক কিছুই নতুন আসছে। আপনি যেমনটা বললেন যে আপনি যখন প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন কম্পিউটার বিজ্ঞানে, তখন আপনি আসলে একদমই ক্লুলেস ছিলেন, আপনি জানতেন না যে এখানে পড়ে কি করা যায়, কিভাবে পড়তে হবে। তো এই সময়ের সাথে সাথে আসলে নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছেন, এবং আপনি যে ক্যারিয়ারে অনেক ডিসিশন নিতে হয়েছে কিন্তু,
তো আপনার কি মনে হয় যে আপনি ক্যারিয়ার যেসব ছোট বড় ডিসিশন নেওয়া ছিল সেগুলো ঠিক মতো নিতে পেরেছেন? আপনার ক্যারিয়ার নেভিগেশনটা কি ঠিক মতো ছিল? এম ইন লাইফ বলে তো আসলে কোনো কিছু ছিল বলে মনে হয় না। শুধু মানে মানে কম্পিউটার সায়েন্সে একটা পড়বো, আম, এটার একটা প্যাশন ছিল, বাট এটা ইন ডিটেল জানার মানে ওই সৌভাগ্য ছিল না আগে। সো ফ্র্যাঙ্কলি স্পিকিং, যখন শুরু করছি ইউনিভার্সিটিতে তখন তো আসলে ওরকম ভাবে কোনো কিছু গ্রো করে নাই। তখন ছিল যে ওকে আমাকে একটু তখন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে রেজাল্ট ভালো করা। ওকে, মানে সত্যি কথা বলতে এটা ছিল, জন্য আমি প্রথমেই বলছিলাম যে এত জিপিএ দিয়ে কি করবো, যদি আরেকটু খেলাধুলো গান বাজনা করে বেড়াইতে পারতাম হয়তো আরেকটু ভালো লাগতো, ভালো হতো। সো সো আমি বাট মাঝখানে একটা ইয়া ছিল যে ওকে ইউনিভার্সিটিতে হয়তো টিচিং এ হয়তো ঢুকতে পারি, কারণ যখন দেখলাম যে পড়াশুনো মানে রেজাল্ট ভালো হচ্ছে, তখন যদি আমি বলছিলাম যে ওকে মেবি টিচিং এ ঢোকা যায়। বাট যখন আমি ইউনিভার্সিটি থেকে বের হলাম, যখন ইন্ডাস্ট্রিতে যখন এসিএম বেসিক্যালি যখন এসিএম প্রোগ্রামিংটা করা শুরু করলাম, এই কম্পিটিশনের ব্যাপারগুলো, তখন আস্তে আস্তে ফাইন্ড আউট করা শুরু করলাম যে না আসলে প্রোগ্রামিং এর ব্যাপারটা এনজয় করতেছি, প্রোগ্রামিং করতে ভালো লাগে, ঠিক আছে, এই ব্যাপারগুলো তখন বোঝা শুরু করলাম। তখন মনে হয়েছে যে ওকে না, মনে হয় ইন্ডাস্ট্রির দিকে মুভ করা যেতে পারে। ইন্ডাস্ট্রির দিকে কোন দিকে যাব সেটা নিয়ে কোনো আইডিয়া ছিল না, বাট এটা মনে হয়েছিল যে না ইন্ডাস্ট্রির দিকে যাওয়া যায়। সো এতো তারপরে তো ইন্ডাস্ট্রির দিকে মুভ করে ফেললাম। সো যদি জিজ্ঞেস করো যে প্রথম দিকে কি প্ল্যান নিয়ে ঢুকছিলাম আর সেই প্ল্যানে আসি, না সেটা নাই, এবং সেটারও কি খুব ক্লিয়ার প্ল্যান ছিল সেটাও ছিল না। আসল কথা হচ্ছে যে আমরা অনেক মানে আমাদের কাছে নলেজ যাওয়াটা অনেক মানে গ্যাপ ছিল। মানে একটা জিনিস আমি রিয়েলাইজ করছি যখন ইউনিভার্সিটি থেকে বের হলাম, একটা অ্যালুমনাই যে কত স্ট্রং মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা কম্পেয়ার করে দেখলাম যে আসলে বুয়েটে আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা ওয়ে মোর মানে ইনফরমেটিভ ছিল। ওরা জানতো যে কি করতে হবে। ইভেন যখন ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, বের হওয়ার পরে এটা নিয়ে কোনো আইডিয়াই ছিল না যে একটা সিলিকন ভ্যালি বা ইউএস এর ইয়াগুলোতে যে কিভাবে ইন্টারভিউ হয়, সেখানে আসলে কোন ভাবে কিভাবে প্রিপারেশন নিতে হয়, তারা আসলে কোন জিনিসগুলো দেখে, মানে কোনো আইডিয়া ছিল না। কিন্তু যখন আমি বিষয় থেকে বের হলাম, দেখলাম আমার বন্ধু বান্ধব যারা ছিল বুয়েটের বা ওই লেভেলে ওরা অনেক বেশি ইনফরমেটিভ ছিল বিকজ অফ দ্য অ্যালুমনাই। সো অ্যালুমনাইটা এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল আমাদের সময়, স্পেশালি যে আমরা নলেজ গ্যাপে ছিলাম অনেক বেশি। আই থিঙ্ক এখন অনেক ভালো, সে গ্যাপ গুলো অনেক কমছে, ইন্টারনেট বা অন্যান্য জিনিস সুবিধাগুলো তো অনেক ভালো হয়েছে। সো আই হোপ জিনিসগুলো মানে গ্যাপ গুলো কমে গেছে, বা এই কারণেই হয়তো ওই প্রথম দিকে কোনো আইডিয়া ছিল না যে আসলে কোন দিকে যাইতে চাচ্ছি। আপনার ক্যারিয়ারে কি আপনি হ্যাপি? হ্যাঁ, অবশ্যই সেটা নিয়ে হ্যাপি। পুরোপুরি হ্যাপি সেটা মানে আসলে তো ওরকম না, পুরোপুরি হ্যাপি হওয়া যেত সত্যি যদি এরকম হতো যে মানে যেমন আমি একটু জেলাস ফিল হই মাঝে মধ্যে মনির ভাইয়ের কাজ দেখে, যে মনির ভাই এখন খুব ইন্টারেস্টিং কিছু কাজ করতেছে রোবোটিক্স এর উপরে। তো এটা দেখে একটু মাঝে মধ্যে জেলাস ফিল হয় যে ওরকম কিছু করতে পারলে হয়তো একটু ভালো হতো। তো দেখা যাক যে হয়তো ওরকম কোনো কিছু দেখে যদি আবার একটু ছোটা যায়। এই জন্য বললাম যে এআর ভিআর বা মেশিন লার্নিং বা এই জাতীয় জায়গাগুলোতে গেলে হয়তো আরো কিছু চ্যালেঞ্জ পাওয়া যাবে, হয়তো চ্যালেঞ্জ গুলো হলে হয়তো আরো ভালো করে। আচ্ছা, এখন আপনার থেকে সরে আমরা চলে যাই এখন যারা হয়তোবা স্কুলে বা কলেজে পড়ছে বা হয়তোবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ মাত্র ভর্তি হবে ওদের কাছে। তো যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চায় তাদের অনেককেই বাবা মারা বলে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার তো আজকাল রাস্তাঘাটে ঘোরে, দেশে কাকের চাইতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা বেশি। তো আসলে কি ব্যাপারটা এমন? এটা আসলে কমপ্লিটলি রং। যদি কারোর মানে প্যাশন থাকে, যে প্রোগ্রামিং করার মতো ধৈর্য থাকে এবং শেখার ইচ্ছা থাকে, তাহলে যে আসলে যে তার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলো যেটাই বলো না কেন, এটা যে তার করতেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। কেউ যদি মানে
আমরা কিন্তু মানে মেডিকেল সায়েন্স বা যেমন সেটা মেডিকেল বা ডাক্তার যারা পড়ে তাদের অ্যাকচুয়ালি ডিগ্রি লাগবেই, ওকে, এবং তাদের একটা ডিগ্রি ট্রেনিং এগুলো ছাড়া কখনোই তারা অ্যাকচুয়ালি রিয়েল ফিল্ডে যাইতে পারবে না, ঠিক আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে ইটস নট লাইক দ্যাট। আমরা কিন্তু কেউ যদি আমি আমার সাথে আসলে আমি যদি আমার সাথে দেখি এই আমার কলিগ বা ইয়া আছে যারা আছে, আমার টিমমেট যারা আমার আন্ডারে মানে আমার টিমে কাজ করে যারা, এরকম দেখছি যে শুধু মানে ব্যাচেলর ডিগ্রি করা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের দিকে, মানে বাংলাদেশ বা ইন্ডিয়া বা এই রিজিয়ন থেকে যারা আসছে এদের ব্যাচেলর ডিগ্রি পরিমাণ সবচেয়ে বেশি। ওয়াটারলু, ইউএফটি এইগুলা থেকে কিছু আছে, ঠিক আছে, বাট মেজর পার্ট একটা যারা কিন্তু কলেজ কমপ্লিট করছে, করে তারা কিছু ডিপ্লোমা করছে, কিছু সার্টিফিকেশন করছে এবং তারা ইন্টারেস্ট পাইছে, দেখছে যে ওকে দিস ইজ মাই ফিল্ড, এবং তারা প্রোগ্রামিং করা শুরু করছে। এখন তারা বড় বড় পজিশন, ঠিক আছে, তারা আমার উপরে আমার যে ম্যানেজার বা আমার মানে ম্যানেজার এরকম আছে, তাদেরও হয়তো এরকম কম্পিউটার সায়েন্স বা ইসের ব্যাকগ্রাউন্ড ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমার সন্দেহ আছে। ইট ডাজন্ট ম্যাটার। সো এন্ড অফ দ্য ডে যে যদি কেউ বলে যে কাকের সংখ্যা থেকে কম্পিউটার সায়েন্সে স্টুডেন্টের সংখ্যা বেশি, তার মানে হচ্ছে সংখ্যা দিয়ে ওই যদি কেউ গণনা করতে যায় তাহলে এটা কমপ্লিটলি রং, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যারা এই পড়াশোনা শুরু করতেছে তারা যদি দেখে যে না এটা হচ্ছে তার প্যাশন, এই কাজটা তারা করতে চায়, প্রোগ্রামিং করতে চায়, এবং প্রোগ্রামিংটা তাদের প্যাশন। আবার আরেকটা ব্যাপার আছে যে কম্পিউটার সায়েন্সের ভিতরে শুধু যে প্রোগ্রামার হতে হবে এমন কোনো কথা নেই, এর ভিতরে কিন্তু আরো অনেক ফিল্ড আছে। কেউ সিকিউরিটি যাইতে পারে, কেউ যাইতে পারে যে তোমার অটোমেশন টুলিং এর দিকে যাইতে পারে, কেউ যাইতে পারে টেস্টিং এর দিকে যাইতে পারে, অনেক দিক আছে, তাই না? সো আমি শুধু বলবো না যে প্রোগ্রামিং টা ম্যান্ডেটরি এবং প্রোগ্রামিং এ বস না হলে কারো ইয়া হতে পারবে না, সেটা না। কেউ কেউ আছে তার পরের দিকে এসে সে চেঞ্জ করতে পারে, বাট প্রোগ্রামিং এর ব্যাপারটা সবসময় থাকবে অবশ্যই। সো ওই কাকের থেকে মানে ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্সে পড়ার লোকজনের সংখ্যা বেশি তখনই মনে হবে যদি সবাই সার্টিফিকেট নিতে ঢুকে, তখন মনে হবে। কিন্তু যদি কেউ সার্টিফিকেট নিতে না ঢুকে তাহলে আমাদের এই সংখ্যা অনেক কম। আমাদের আসলে যত পরিমাণ কোয়ালিফাইড প্রোগ্রামার দরকার সেই তার ধারে কাছে কিন্তু আমরা নাই, এটা হচ্ছে সত্য কথা। এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাই তাহলে কোয়ালিফাইড প্রোগ্রামার বলতে কি বোঝায়? কোয়ালিফাইড প্রোগ্রামার বলতে বোঝায় যে কেউ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পিছনে কয়েক হাজার ঘন্টা স্পেন্ড করছে, সে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কাজ করার ক্ষমতা তার আছে। এটা যদি হয় তাহলে বলা যায় যে না, সে একটা কোয়ালিফাইড প্রোগ্রামার এবং সে প্রবলেম সলভ করতে পারে। অনেক সাইট আছে যেমন হ্যাকার র্যাঙ্কের, যদি কেউ ইন্টারমিডিয়েট লেভেল প্রবলেম সলভ করতে পারে তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে সে হ্যাঁ মানে হি অর শি আসলে একজন মানে গুড প্রোগ্রামার, ঠিক আছে। সো এই দিকে যদি কেউ মানে চিন্তা করে, এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে ওইরকম প্রোগ্রামের সংখ্যা আমাদের নাই, ঠিক আছে। সো ওটা আমি বলবো না যে কাকের সংখ্যা থেকে সিএসসি তে পড়া স্টুডেন্টের সংখ্যা, লোকজনের সংখ্যা বেশি, সেটা ট্রু না। ট্রু তখনই হবে যদি কেউ সার্টিফিকেট নিতে ঢুকে, তাহলে ঠিক আছে সে সংখ্যা বেশি। বা যদি কোয়ালিফাইড প্রোগ্রামারের কথা বলো তাহলে এটা ঠিক না। আচ্ছা, তারপরে হয়তোবা কেউ ডিসিশন নেয় যে সে এই লাইনেই পড়বে। তারপর যখন ভর্তি হতে যায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের মেজর থাকে, যে কোনটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কোনটা শুধু কম্পিউটার সায়েন্স, কোনটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো অনেকে আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কোনটা আসলে ভালো, কোনটাতে কি হয়। তো এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি? আমাদের তো আসলে এটা অনেক কনসার্ন ছিল যখন আমরা ভর্তি ছিলাম, যে আমি এখানে পড়তেছি এটা কি কম্পিউটার সায়েন্স না ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এটা নিয়েই তো আমাদের কত কাহিনী হয়েছে, ঠিক আছে। জাফর স্যার যখন আমরা যখন ঢুকছি তখন ছিল ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ওকে। তারপর এটা হলো যে না, আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং না হলে হবে না, ঠিক আছে। এটা না হলে মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপারটা এরকম ছিল। সো এটা হওয়ার জন্য তখন আরো কত কাহিনী হলো, তারপর স্যার বুঝে এটা আবার চেঞ্জ করলো, ইয়া হলো বহুত কিছু, ঠিক আছে, সার্টিফিকেটে এটা দরকার ওটা দরকার, এরকম অনেক ব্যাপার স্যাপার ছিল। কিন্তু আসলে ইটস কমপ্লিটলি রং।
ব্যাপারগুলো তখনই আসে, ডিফারেন্সটা তখনই আসে, কিছু কিছু জায়গায় আসতে পারে। কি কোন জায়গায় আসতে পারে? যেমন মনে করো কেউ চিপ নিয়ে কাজ, ভিএলএসআই বা এরকম টাইপের কোন মানে সে কাজ হার্ডওয়্যার লেভেলে কাজ করতে চাচ্ছে, তো সেই জায়গাটায় তাদের এক্সপেকটেশনটা মোর হবে যে তুমি সেমিকন্ডাক্টর বা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স বা ভিএলএসআই বা তোমার এই ফিল্ড গুলাতে তোমার কোর্সের সংখ্যা বেশি, ঠিক আছে, তারা এটা এক্সপেক্ট করবে। সো এটা যদি হয় তখন তার কিন্তু এই যে চিপ ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি লাইক এএমডি বা ইন্টেল বা এই টাইপের দিকে তারা কিন্তু চিপ ডিজাইনের দিকে যাইতে পারে, ঠিক আছে। বা তোমার বলতে পারো কম্পিউটার প্রসেসর বলো বা আর্কিটেকচার বলো, স্ট্রাকচার, এই আমাদের শিহাব যেমন এখন এসে আছে কোয়ান্টাম কম্পিউটিং এর উপর কাজ করতেছে, তাই না? সো এই এরকম জিনিসের দিকে যদি কারো থাকে তখন ওই কোর্সগুলোর একটা ইম্পর্টেন্স আছে। আর কেউ যদি মনে করে যে না আমি শুধু হচ্ছে মানে প্রোগ্রামার হবো, তার কাছে এগুলোর কোনো ভ্যালু নাই, নাথিং এলস, ইট ডাজন্ট ম্যাটার। একজন প্রোগ্রামারের কাছে সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে সে ডাটা স্ট্রাকচার জানে, সে অ্যালগরিদম জানে, সে কোড করতে পারে এবং প্রবলেম সলভ করতে পারে। এই জিনিস যদি জানে, দ্যাটস ইট। তার জন্য এর থেকে আর বেশি কিছু প্রয়োজন নাই। সে সিএস থেকে আসলো, সিএসই থেকে আসলো, সিএস থেকে আসলো, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, অনেকে তো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারে না হয়তো বা অনেক কারণে। তো তারা যদি অন্য কোনো একটা মেজরে পড়ে কম্পিউটার প্রোগ্রামিং বা এই লাইনে কাজ করতে চায়, সেক্ষেত্রে ক্যারিয়ারটা ডাইভার্ট করা কতটা কঠিন নাকি অনেক সহজ? কিভাবে করতে হয়? আসলে খুব বেশি কঠিন না। আমি অনেক অনেক মানুষকে অনেককে আমি দেখছি আমার লাইফে, আমি অনেককে দেখছি যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ছিল বা হচ্ছে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল, কেমিক্যালে ছিল, তারা অ্যাকচুয়ালি অনেক ভালো প্রোগ্রামার, কারণ তাদের প্যাশন ছিল ওটা। সিম্পলি তারা যে কাজটা করছে সেটা হচ্ছে নিজেদের মতো করে ইয়া করা শুরু করছে, শেখা শুরু করছে, এবং আলটিমেটলি তাদের ডিগ্রিটা হয়েছে একটা ওয়ে অফ মানে তোমার গেটিং সামওয়্যার, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি তারা কিন্তু নিজেদেরকে ওইভাবে গড়ে তুলছে যে ওকে, এটা মানে সবসময় জিনিসটা যে খুব ইজি আমি সেটা বলতেছি না, কারণ আমাদের দেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করো আর বাইরের পার্সপেক্টিভ চিন্তা করো, জিনিসগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের দেশের পার্সপেক্টিভ যে ব্যাপারটা সবচেয়ে ডিফিকাল্ট, সেটা হচ্ছে কেউ যদি একটা ফিজিক্সে ঢুকে যায়, ফিজিক্সে ঢোকার পরে তার কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্সের সব এই পড়তে পড়তে মুখস্থ করতে 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 জীবন শেষ হয়ে যায়, তাই না? সো এর ভিতরে আবার তার যদি সে শিখতে চায় একটা ডিফারেন্ট কিছু, সেটা কিন্তু তার জন্য নট ইজি। মানে সবসময় যে ইজি হবে এটা কখনো আমি বলবো না। তার জন্য অ্যাকচুয়ালি অনেকটা ডাবল কষ্ট করতে হয়, তাকে ওই মুখস্থ করে গিলতে হয়, সাথে আবার তার এই প্যাশন থাকলে সে তখন এইগুলো আবার নিজের থেকে শিখতে হয়। সো ক্যারিয়ার নেভিগেট করা আমি বলবো, কখনোই বলবো না যে মানুষজন অনেকেই বলতে পারে হ্যাঁ এটা অনেক ইজি, অনেক আমি কখনোই এটা বলবো না। মানে এটা অবশ্যই ডিফিকাল্ট হবে, তাকে ডাবল ওয়ার্ক করতে হয়, কিন্তু প্যাশন থাকলে এটা করা অবশ্যই সম্ভব। স্কুলে বা কলেজে থাকতে অনেকের স্বপ্ন থাকে যে আমি বুয়েটে পড়বো, তো বুয়েটে হয়তো বা চান্স পায় না অনেকেই। তারপরে হয়তো বা গোলটা চেঞ্জ হয়ে যায় যে আচ্ছা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বো অথবা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। তো অনেকে হয়তো বা দুর্ভাগ্যবশত চান্স পায় না, আবার অনেকে বাই চয়েস প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে এই পাবলিক এবং প্রাইভেট, বুয়েট এবং নন বুয়েটিয়ান, ঢাবিয়ান নন ঢাবিয়ান নিয়ে একটা গোলমাল কাজ করে। অনেকেই অনলাইনে মারামারি করে যে পাবলিক ভালো না প্রাইভেট ভালো এগুলো নিয়ে। তো অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে যারা প্রাইভেটে পড়ে তারা একটু মানসিকভাবে পিছিয়ে থাকে যে আমি যে প্রাইভেটে পড়ছি আমি হয়তো খুব একটা ভালো করতে পারবো না, আমার হয়তো প্রাইভেটের কোয়ালিটিটা তেমন ভালো না। তো এটা কতখানি সত্য? এইসব জিনিসগুলো যদি ভালো করে সব বুঝতে পারতাম, আরো ভালো করে কেউ যদি বুঝাই দিত তাহলে খুব ভালো হতো। ভালো ভালো কোশ্চেন করতেছে। আচ্ছা যা হোক, হয়তো এখান থেকে যদি কেউ উপকৃত হয় তাহলে খুব ভালো লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিক প্রাইভেট ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আমার আমি অনেক মানে স্মার্ট মানুষ প্রত্যেকটা জায়গা থেকে তৈরি হয়। আমাদের একটা বিগ পার্ট হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুলাতে যে জিনিসটা মানে অনেক ল্যাকিংস থাকে, সেটা হচ্ছে যে কিভাবে একটা গুড হিউম্যান বিইং হতে হয়। আমি শুধু যে একটা
সার্টিফিকেট নিয়ে বেরোবো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে, আমি একটা সাবজেক্টে ম্যাথের থেকে বা কোনো কিছু থেকে আমি ফিজিক্স থেকে আমি সার্টিফিকেট নিয়ে বের হলাম, হয়ে আমি আসলে ওটা কিছু বুঝি না, আমি শুধু মুখস্থ করে লিখে আসছি। আবার আরেকটা ছেলে সে মনে করলো যে সে পাবলিক ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে চান্স পাইছে, কিন্তু সে ডিসাইড করলো এটা তার প্যাশন না, সেটা তার প্যাশন না। তখন সে কি করলো, সে প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো তার অ্যাবিলিটি আছে, তখন সে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সে এই তার পছন্দের সাবজেক্টটা পড়া শুরু করলো। মানে এই স্টুডেন্টটা সে ফার ফার বেটার একটা ডিসিশন নিল। সে যদি বুয়েটের, আমরা তো সবসময় বুয়েটের অ্যাজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হিসেবে বুয়েট হচ্ছে আমাদের একটা ডিফ্যাক্টো একটা স্ট্যান্ডার্ডের মতো, তাই না? সো ওখানে কেউ যদি বলে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ সে চান্স পাইছে, কিন্তু ওই ছেলেটা খুব ইচ্ছা সে কম্পিউটার সায়েন্সে পড়বে, সে ওটা না করে সে কি করলো, সে ওই সাউথ ইস্ট বা ইস্ট ওয়েস্ট বা কোন একটাতে সে যে কম্পিউটার সায়েন্স পড়লো। ওইখানে ইউনিভার্সিটি তাকে শিক্ষা দিবে, শুধু হচ্ছে কি প্রোগ্রামিং কে তো ইউনিভার্সিটি ওইভাবে শেখাবে না, ইউনিভার্সিটি তাকে শেখাবে যে ওকে কিভাবে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট মানে নলেজ গেইন করতে হয়, গ্যাদার করতে হয়, এবং কিভাবে একটা সার্কেলের ভিতরে মিশতে হয় এবং গ্রো হতে হয়, মেন্টাল গ্রোথ হয়, তাই না? এখানে শুধু যে পড়াশোনা হয় সেটা না, সেটার সাথে যে একটা সার্কেল তৈরি হয়, একটা নতুন একটা পরিবেশে যায়, সেখান থেকে কিন্তু সে লার্ন করতে থাকে, তাই না? এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ওটা হওয়ার সাথে সাথে সে যেটা পছন্দ করে সেটা পড়তে থাকলো, সে কিন্তু ওখানে অনেক ভালো করবে। ওয়ারাস সে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তো, সে সারাটা জীবন কষ্ট করে তার মাথা ঘেটে ওই করা লাগতো, ওই জিনিসগুলো মুখস্থ করতে হতো, আর্কিটেকচারাল জিনিসগুলো তাকে পড়া লাগতো, আবার সেই জিনিসগুলো আবার খাতায় যে মানে উগড়ায় দেওয়া লাগতো, তাই না? এটা তার জন্য অনেক ডিফিকাল্ট হতো, কিন্তু সে তার থেকে সে ফার বেটার ডিসিশন নিল, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেয়ে সে যেটা পছন্দ সেটা সে পড়লো। সো পাবলিক প্রাইভেট, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, শাহজালাল, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে তুমি কিভাবে কত ভালোভাবে তুমি যেটা পছন্দ করো করতে পারো, সেটা এক্সিকিউট করতে পারো, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বুয়েট আমাদের আগেই বললাম যে সবচেয়ে রিনাউন্ড একটা ইনস্টিটিউশন আমাদের বাংলাদেশে। সো অ্যাজ এ সোসাইটি বলো বা আমাদের ফ্যামিলি বলো, প্রত্যেকটা জায়গায় সবাই এটাকে ইন্সপায়ার করে যে হ্যাঁ ওখানে তোমাকে পড়তে হবে, ওখানে যাইতে হবে। কিন্তু ওখানে যে না গেলে জীবন ধ্বংস হয়ে গেল এমন কিছু না, ঠিক আছে? এখন যেখানে চলে আসছে, এখানে আসার পরে এখানে বুয়েট বলো, শাহজালাল ভার্সিটি বলো, এমআইটি বলো, হার্ভার্ড বলো, ইট ডাজন্ট ম্যাটার, সব ইজ ইকুয়াল যদি তোমার ওই ক্যাপাবিলিটি থাকে। এভরিওয়ান ইজ ইকুয়াল, ঠিক আছে? আমার আন্ডারে লোকজন চাকরি করে যারা হচ্ছে এমআইটি থেকে আন্ডারগ্রেড করে আসছে, ঠিক আছে? ডাজ ইট ম্যাটার? ঠিক আছে, ম্যাটার করে না। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার তুমি যদি নিজে জানো, নিজে যদি করতে পারো, তোমার যদি তোমার প্যাশন যদি থাকে, তুমি প্রাইভেটে পড়ো, পাবলিকে পড়ো, সাস্টে পড়ো, বুয়েটে পড়ো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, ইট ডাজন্ট ম্যাটার। তুমি যদি নিজেকে এক্সপ্রেস করতে পারো, দ্যাটস গুড এনাফ। আর কখনোই ওই বুলিং এর দিকে কখনো কারোর চিন্তা করা উচিত না যে আমি পাবলিকে পড়ি বলে আমি ওয়ান স্টেপ অ্যাহেড, আমি প্রাইভেটে পড়ি বলে আমাকে পাবলিকের সাথে করতে হবে। এগুলো হচ্ছে সব মানে কি বলবো, একটা স্ল্যাং ইউজ করতে হবে, বললাম না, বলতেছি যে ওইগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন অনেকদিন, তারপরে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো অনেকের মুখে শুনি যে মেয়েরা আসলে টেক লাইনের জন্য না, মেয়েরা টেক লাইনে কাজ করতে পারেন, ইঞ্জিনিয়ারিং মেয়েদের জন্য না। তো আপনার অভিজ্ঞতা কি বলে? মেয়ে আর ছেলের ভিতরে পার্থক্য কেন করতেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা আমাদের অবশ্য আছে, আমাদের ওখানে তো অবশ্যই আছে, কিন্তু এই ব্যাপারগুলো এখানে তো নাই। অ্যাবসলিউটলি দেয়ার ইজ নো ডিফারেন্স। একটা মেয়ে বলি, ছেলে বলি, ইট ডাজন্ট ম্যাটার। সো এই ডিভিশনটা টানাটাই হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস এবং এটা অনর্থক একটা ব্যাপার। আমাদের সোসাইটির পার্সপেক্টে আমরা সবসময় চিন্তা করি মেয়েরা ডাক্তার হবে, এটা হচ্ছে ফ্যামিলি গুলো চাপাই দেয়া। আমরা তো আসলে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ওই ফ্রিডমটা দেই না, তাই না? যে তারা কিভাবে চিন্তা করবে, তারা কি হতে চায়, কি করতে চায়, এই জিনিসগুলো তো মানে ইয়াগুলো দেয় না,
ঠিক আছে। সো এটা সবসময় মানে মানে ডিফিকাল্ট, মানে অ্যাটলিস্ট আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য, যারা মেয়েদের জন্য এটা আরো বেশি ডিফিকাল্ট। সো আমি এই ব্যাপারটাই, যদি এরকম ডিভিশনের ব্যাপারে আমি কথা বলতে রাজি না, যে মেয়েরা এটা পারবে না ওটা পারবে না, এটা কখনোই ঠিক না। আমাদের সোসাইটিতে এইটা তৈরি করছে নাথিং বাট সোসাইটি তৈরি করা জিনিস। বাট একটা মেয়ে যা করতে পারে একটা ছেলে অবশ্যই তা করতে পারে, ভাইস ভার্সা। এটা হচ্ছে সোসাইটি ক্রিয়েট করা, নাথিং এলস। আচ্ছা, কম্পিউটার সায়েন্সে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে আন্ডারগ্রেডে অনেকগুলি কোর্স করতে হয়, তারপর প্রোগ্রামিং এর কোর্স থাকে একটা। অনেকেই আমরা আসলে ঠিকমতো বুঝতে পারি না যে আমাদের কোন কোর্সটা ঠিকমতো করা দরকার। প্রোগ্রামিং কি যে শিখবো, এটা কি শেখার জন্য শিখবো, নাকি কোর্স করার জন্য শিখবো, নাকি সারাদিন প্রোগ্রামিং নিয়ে বসে থাকবো, বা কোন কোন কোর্সগুলো জরুরি এগুলো আমরা বুঝতে পারি না। তো আপনার কি মনে হয় যে কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে কোন কোন সাবজেক্ট, কোন কোন টপিক একদম খুব ভালো মতো জানতে হবে, এগুলো আসলে মিস করা যাবে না শুরু থেকেই? নাম্বার 1 হচ্ছে মুখস্থ করা বন্ধ করতে হবে, যেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমাদের মানে আমাদের যে পড়াশোনার ধরন যেটা, এটাতে একটু ডিফিকাল্ট। সবাই যদি জাফর স্যার হতো এবং সেভাবে যদি পরীক্ষা নিত, ক্লাস নিত, তাহলে আর একটু ডিফিকাল্ট হতো না। বাট আনফরচুনেটলি ইটস ডিফিকাল্ট। বাট ওই বুঝে পড়া এবং সেই জিনিসটা সেটা করতে পারা, এটা খুব ইম্পর্টেন্ট। আমার যেমন হচ্ছে আমার এক বন্ধুর কথা বলতেই হয়, যেমন হচ্ছে মুশফিক, আমার একটা বন্ধু, যে ও কিন্তু কখনো ওই হাই মার্কস পাওয়ার জন্য পড়াশোনা করতো না। ঠিক আছে, ওর ব্যাপারটা ছিল এরকম, হচ্ছে ও যেটা বুঝবে শুধু সেটুকুই বুঝতো, বা সেটুকুই সে যেটা বুঝতে পারবে, বোঝার ক্ষমতা আছে, সেগুলো সে বুঝতো এবং সেটাই সে পরীক্ষা দিত। ঠিক আছে, এবং সে মার্কস পাওয়ার জন্য কখনো ইয়া করতো না। এ প্লাস পাই, এ মাইনাস পাই, বি মাইনাস পাই, ডাজন্ট ম্যাটার। বাট ওর ইয়াটা ছিল যে আমি যেটা বুঝবো ওটা বুঝতো এবং সেটা সে লিখতো। ঠিক আছে, সো এই প্র্যাকটিসটা করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যে বুঝে কোনো কিছু বোঝা, বুঝে সেই জিনিসটা খাতায় লেখা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রোগ্রামিং এর, কম্পিউটার সায়েন্সে যেহেতু কেউ পড়তে আসছে, প্রোগ্রামিংটাকে আসলে অ্যাভয়েড করে তার কোনো লাভ নেই। যদি সে প্রোগ্রামিং অ্যাভয়েড করতেই চায়, তার মানে সে আসলে কোনোভাবে এই রং জায়গায় এসে পড়ছে। ঠিক আছে, এটা তার জন্য একটু ডিফিকাল্ট হবে রেস্ট অফ দা ক্যারিয়ার পাতে। হয়তো সে সার্টিফিকেট পাবে পরে, যে হয়তো তার ট্র্যাক চেঞ্জ করতে হবে, বাট প্রোগ্রামিংটা তাকে জানতেই হবে। সে যদি টুলিং এ যায়, সে যদি একটা অটোমেশনের দিকে যায়, বা সে যদি সিকিউরিটির দিকে যায়, যে লাইনে নেটওয়ার্কিং এর দিকে যায়, যে লাইনে যাক না কেন, সবসময় কিন্তু কোনো না কোনো ভাবে তার প্রোগ্রামিংটা লাগবে। যেমন টুলিং এ যে যাচ্ছে, হয়তো তার পাইথনের কাজ লাগবে, কিন্তু কেউ যদি সিটা ভালোভাবে শিখে, ওই জিনিসটা বুঝে, তার জন্য পাইথন শিখতে 1 সপ্তাহ লাগবে না। তার শুধু সিনটেক্স শুধু জানার দরকার, কারণ ও অলরেডি জেনে আসছে লজিকটা কিভাবে কাজ করে, তাই না? কিভাবে মানে লজিক্যাল অপারেটর গুলো কাজ করে, কিভাবে ফাংশন লিখতে হয়, কিভাবে লুপ লিখতে হয়, কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে অলরেডি তার একটা নলেজ থাকে, তাই না? সো কেউ যদি সিটা খুব ভালোভাবে জানে, একটা আমাদের যেমন জাভা পড়ায় হয়তো ওপি হিসেবে, জাভা পড়ায় মানে সেটা যদি ওপির কনসেপ্টটা সে যদি ভালো জানে, ঠিক আছে, যদিও আমি ফাংশনাল প্রোগ্রামিং কে সাপোর্ট করি এখন মোর, বাট ওই নলেজ গুলো যদি সে ক্লিয়ার করে আসে, এন্ড ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, এই জিনিসগুলো ম্যান্ডেটরি এন্ড মাস্ট। কেউ যদি সিএসসি থেকে পড়াশোনা করে বের হয়ে এসে ভালো ক্যারিয়ার গ্রো করতে চায়, এগুলোর কোনো ব্যতিক্রম নেই, সেগুলো তাকে জানতেই হবে। হয়তো কেউ ভালো পারবে, কেউ একটু কম পারবে। যারা একটু কম মানে এটা নিয়ে ক্যারিয়ার গ্রো করতে চাবে না, তারা আলটিমেটলি অন্য লাইনে যাবে, যেমন নেটওয়ার্কিং এর দিকে যাবে, অথবা সিকিউরিটির দিকে একটু যাবে, যেখানে অ্যানালাইসিস এর পরিমাণটা বেশি, হয়তো প্রোগ্রামিং এর পরিমাণ কম, ঠিক আছে, লাইক দ্যাট। বাট তাকে প্রোগ্রামিং জানতেই হবে, এটা কোনো এক্সেপশন নেই। আচ্ছা, প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর প্রোগ্রামিং এর স্কিল ডেভেলপ করার জন্য খুব স্ট্যান্ডার্ড একটা বহুল প্রচলিত ওয়ে হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা। আমরা আমাদের সময় বলতাম এসএম প্রোগ্রামিং করা, প্রোগ্রামিং কন্টেস্ট করা। তো অনেকেই দেখা যায় যে বিভিন্ন কারণে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো করতে পারে না, হয়তো বা তাদের ইন্টারেস্ট হয় না, বা কন্টেস্টে ভালো করতে পারে না, শুরু করতে দেরি করে ফেলেছে। তো তাদের জন্য কি প্রোগ্রামিং শেখা এখানেই শেষ? কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়া কি অন্যান্য ভাবে প্রোগ্রামিং ভালো করা যায়? সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোগ্রামিং মানে হচ্ছে
একটা ডাম জিনিসকে বোঝানো, তাই তো? আমরা কোড লিখতেছি একটা কম্পিউটারকে বোঝানোর জন্য, তাই না? সো এটাকে বোঝানোর জন্য আমাদের প্রবলেম গুলা সলভ করতে হয় ওইভাবে যে ওই জিনিসটাকে আমরা বোঝাবো, তাই না? সো এখন এই বোঝানোর জন্য তাকে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় প্রবলেম গুলো সলভ করা লাগে, তাই না? এখন এসিএম প্রোগ্রামিং বলো বা বিভিন্ন অনলাইনে যেসব প্রোগ্রামিং চ্যালেঞ্জের সাইট আছে, এটা আসছে কিন্তু ওই কারণে যে আমরা তো সব প্রবলেম মানে শিখতে পারবো না, রাইট? আমার ফিউচারে কোন ধরনের প্রবলেম আসবে সেটাও আমরা জানি না, কিন্তু আমি যদি আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা গ্রো করতে পারি তাহলে আমি আননোন প্রবলেমটাকে আমি সলভ করতে পারবো। এটাই কিন্তু ডিফারেন্স বিটুইন হচ্ছে একটা মেশিন এবং মানুষের ভিতরে। মানুষ তার নলেজ গ্যাদার করে সে আননোন একটা প্রবলেমকে ফেস করতে পারে এবং সেটাকে সলভ করতে পারে। এসিএম প্রোগ্রামিং বা অনলাইন যেসব প্রোগ্রামিং সাইট এটা যেটা করে সেটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটাকে বাড়ায়, ঠিক আছে? এবং তুমি যত বেশি প্রবলেম সলভ করো তত বেশি তোমার ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আনলক হতে থাকে, ঠিক আছে? ব্রেনের ওই নিউরন গুলো আরো বেশি বেশি কাজ করতে থাকে এবং আনলক হতে থাকে এবং আরো ভালোভাবে করা যায়। এবং এটাই যে অনলি ওয়ে না, সেটাও না। কেউ অন্য ট্র্যাক চুজ করতে পারে। অন্য ট্র্যাকটা এরকম হতে পারে যে সে জাভাতে হচ্ছে ওওপি শিখতেছে, লেটস কনসিডার সে ওওপি শিখতেছে, অথবা সে সি এর কথাই বলে। যেমন মনির ভাইয়ের এক্সাম্পল অবশ্যই এখানে দেওয়া উচিত যে মনির ভাই কি করছিল যখন ওই সময়টা আমাদের ইউনিভার্সিটি বন্ধ থাকতো, তো উনি কি করছে, উনি সি শিখছে, সি শিখে উনি তখন একটা অলমোস্ট মানে সি নিয়ে অ্যানালাইসিস করতে কাজ করতে করতে উনি একটা অপারেটিং সিস্টেমের মতোই একটা লিখে ফেলছে, ঠিক আছে? তো এটা তো কেউ ওনাকে বলে নাই করতে, কিন্তু উনি করছে, ওনার ভালো লাগছে করতে, ঠিক আছে? সো এই কাজটা উনি যখন করতে গেছে উনি তো এসিএম প্রবলেম সলভ করে এটা করতে যায়নি, তাই না? উনি কি করতে গেছে, ওটা ওনাকে টানছে, এই কারণে উনি ওটা করা শুরু করছে। ওটার জন্য যখন করা শুরু করছে তখন উনি কার্নেল সম্পর্কে জানছে, কিভাবে মেমোরি ম্যানেজ করতে হয় জানছে, উনি আগে মানে x86 স্ট্রাকচার কিভাবে কাজ করে, কত বিটের প্রসেসর গুলো কিভাবে কমিউনিকেট করে, মেমোরির সাথে কিভাবে কমিউনিকেশন হয়, এই জিনিসগুলো সব ওনার জানা লাগছে এবং আলটিমেটলি উনি একটা বুট করার মতো একটা কার্নেল বানায় ফেলছে। ইটস হিউজ, তাই না? সো এরকম একটা কাজ যখন কেউ করতে যায় তার আসলে এসিএম প্রোগ্রামিং যে তার করার প্রয়োজন আছে এমন কোনো কথা নেই। উনি মানে সে যদি তার প্যাশন ক্যারি করে তাহলে সে অবশ্যই ওই জায়গাটায় অটোমেটিক্যালি পৌঁছে যাবে। সো এসিএম ইজ দ্য অনলি ওয়ে? নো, দ্য আদার ওয়ে হচ্ছে তুমি যেটা করতে পছন্দ করো সেটা নিয়ে ডিগ করো এবং সেটা নিয়ে কিছু তৈরি করো। দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে। সো আইদার ওয়েতে করতে হবে। শুধু হাত গুটাই যদি আমি বসে থাকি এবং মার্ক পেয়ে আসি তাহলে আসলে কাজ হবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো প্রথম 1-2 বছর খুব ভালো কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, তারপর কোনো একটা কারণে তারা কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে ছিটকে পড়ে। সেটা অনেক কারণেই হতে পারে, যে হয়তো বা টিম ম্যাচিং পছন্দ হয়নি, কন্টেস্টে পারফরমেন্স ভালো হচ্ছে না, অনেক কারণেই তারা এসিএম প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিংটা কন্টিনিউ করতে পারে না। তো তারা তখন দেখা যায় যে অন্যান্য লাইন সুইচ করতে চায় এবং হঠাৎ করে দেখে যে তার যে অন্যান্য বন্ধু বান্ধবরা হয়তো বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, তার অনেক ফ্রেমওয়ার্ক পারে, এটা পারে সেটা পারে। তো এইসব ক্ষেত্রে অনেকে দেখা যায় যে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর কি। তো এই ফ্রাস্ট্রেটেড স্টেট থেকে অনেকে আসলে হারিয়ে যায়, তারা কিছুই করতে পারে না, পরে না কম্পিটিটিভ প্রোগ্রামিং না ডেভেলপমেন্ট কোনো কিছুই করতে পারে না, তারা জাস্ট কিছুই করে না। তো এই ফ্রাস্ট্রেটেড স্টেটটা থেকে কামব্যাক করা কি সম্ভব? কিভাবে কামব্যাক করা যায় আসলে? কামব্যাক করার একটাই ওয়ে, সেটা হচ্ছে একটা গোল সেট করা। এটা গোল সেট করা, সেই গোলটা হতে হবে নিজের যেটা করতে পছন্দ করা। কেউ হতে পারে যে ওকে তার লাইফে একটা ড্রিম ছিল, সে হয়তো হ্যাকার হবে, ওকে ঠিক আছে, শিখো, ওই সময় হ্যাকিং শিখো। তোমার বন্ধু বান্ধব তোমাদের নেটওয়ার্কের ভিতরে অন্য আরেকজনের কম্পিউটারে ঢুকে কোনো কিছু চুরি করতে পারবে না, দেখো। যদিও চুরি করার ব্যাপার শব্দটা একটু খারাপ শোনাইলো, বাট ডাজন্ট ম্যাটার। তুমি যদি করতে পারো এটা, তাহলে তুমি যে লেভেলের নলেজ গেইন করবা সেটা আনবিলিভেবল পাওয়ারফুল একটা নলেজ, ঠিক আছে? তুমি সিকিউরিটি হোল কিভাবে বের করতে হয়, কিভাবে একটা ইথারনেট পোর্ট দিয়ে আরেকটা কম্পিউটার কিভাবে অ্যাক্সেস গ্রহণ করতে হয়, সেখানে অপারেটিং সিস্টেম কিভাবে বিভিন্ন ফায়ারওয়াল বিভিন্ন রকমের ব্লকিংস তৈরি করে, সেটাকে যদি তুমি ওভারকাম করতে পারো, দ্যাটস এ ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট, ঠিক আছে? থিংস লাইক দ্যাট। আর কারোর ইচ্ছা ছিল একটা গেম তৈরি করবে, ঠিক আছে, গেম বানানো শুরু করো, অনেক ফ্রি টুলস আছে, ঠিক আছে? ইউনিটির মতো টুলস এখন তারা অলমোস্ট সবকিছু ফ্রি, তাদের ট্রেনিং ফ্রি। সো এরকম শিখো যে কিভাবে একটা গেম তৈরি করে, কিভাবে
রেন্ডারিং সিস্টেম কাজ করে। আমরা কখনোই আমাদের গ্রাফিক্স কোর্সে আমাদের যা পড়াইছিল সেটার সাথে একটা গেমের প্রোগ্রামিং এর নো মানে নট এ সিঙ্গেল মানে একটা মিলিমিটার ক্লোজ, ঠিক আছে, এটার ব্যাপারে 1000 মাইলস অ্যাওয়ে এগুলা। সো সেখানে তুমি শিখতে পারবা যে কিভাবে আসলে রেন্ডারিং পাইপলাইন গুলো কাজ করে, ঠিক আছে, কেন একটা জিপিইউ সিপিইউ এর সাথে কেন একটা জিপিইউ আসে, সেটা জিপিইউ এর আবার কোড করতে হয় ডিফারেন্ট ভাবে, মানে নরমাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা যায় না, জিএসএল এসএল অথবা মেটাল বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা আবার কোড করা লাগে। এরকম একটা কিছু শিখবো যেটা কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে। সো এরকম এক্সাইটিং কোন একটা জিনিসের দিকে মুভ করাটা আমার মতে সবচেয়ে মানে বেস্ট ওয়ে বাউন্স ব্যাক করার জন্য। আচ্ছা, এবার আসি উল্টা সিনারিওতে। এতক্ষণ আমরা কথা বলেছি যারা শুরুটা ভালো মতো করতে পেরেছে, আর এখন কথা বলবো যাদের শুরুতেই গলত ছিল, তারা শুরুতে প্রোগ্রামিং হয়তো ভালো করতে পারেনি অনেক কারণে। তো সেকেন্ড থার্ড ইয়ারে এসে দেখা যায় যে তারা ডেটা স্ট্রাকচারের অনেক বেসিক কনসেপ্ট ঠিক মতো পারে না, প্রোগ্রামিং করতে পারে না ঠিক মতো, অনেক অ্যালগোরিদম পারে না, কিন্তু হয়তোবা পরে যে নেটওয়ার্কিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব কোর্সে গিয়ে দেখা যায় যে তারা আর ভালো মতো কোপ আপ করতে পারছে না, কারণ এই কোর্সগুলো ঠিক মতো করতে যে বেসিকগুলো দরকার সেই কনসেপ্টগুলো তাদের ঠিক মতো নেই। তো তখন তারা যেটা করে যে এই কোর্সগুলো থেকে পালিয়ে থাকার চেষ্টা করে, তো এটা একটা দারিদ্রের দুষ্টচক্রের মতো হয়ে যায়। এই দশা থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি, যে আমি এই ছোট জিনিসটা পাই না, এটার জন্য আমি আরেকটা জিনিস করতে পারছি না, তখন দেখা যায় যে আমি এটাও স্কিপ করছি, সেটার তো এফেক্ট আসলে আরো পরে গিয়ে পড়ে। তো এই দশাটা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? এটা একটু ডিফিকাল্ট এটা আনসার করা, এই কারণে ডিফিকাল্ট এটা যে কারণ এক একজনের সিচুয়েশন এক এক ধরন হয় এরকম ক্ষেত্রে, বাট এটা সবগুলোর ক্ষেত্রে একটা জেনেরিক ব্যাপার আছে যেটা বললাম, যে সেটা হচ্ছে যে হেলাফেলা করা। সো তার মানে প্রথম দিকে মানে আমরা খুব রিল্যাক্স থাকি, অনেক কিছু বুঝি না, অনেক কিছু মানে মানে এটা ওয়ান অফ দ্য বিউটিফুল টাইম, তাই না? এই 4টা বছর মানে লাইফের বেস্ট টাইম, একটা যে কোনো একটা হিউম্যান বিং এর জন্য এটা তার লাইফের বেস্ট টাইম। এখানে আবার শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে আরো অনেক কিছুর প্রয়োজন আছে, ঠিক আছে, এখানে শেখার আছে। সো এটা আবার অনেকে দেখা যাচ্ছে পড়াশোনার থেকে অনেক বেশি ওইদিকে ঝুঁকে যায়, সো তখন এটাকে ভুলে যায়। সো এটা ওই কভার আপ করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়, কিন্তু ওয়ে ওয়ে আউট আছে। ওয়ে আউটটা হচ্ছে যে ওই যে বললাম যে তার যে কারোর তার একটা ল্যাঙ্গুয়েজ তাকে ভালো করে জানতে হবে। মেবি সে হয়তো সিটা তার পছন্দ হতো না, মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে তার সবসময় এটা নিয়ে তার পয়েন্টার নিয়ে তার মাথা ব্যথা ছিল, এখন সে হয়তো তারপরে জাভা শিখছে, জাভাটা তার কাছে মোর রিল্যাক্স মনে হয়েছে, সো জাভাটাকে সে আবার ভালো করে শিখতে পারে। তো আর সিটা নিয়ে তখন আর ঘাটাঘাটি প্রয়োজন নাই, সে তখন জাভাটা নিয়েই ভালো করে শিখতে পারে বা লজিকটা ক্লিয়ার করতে পারে। দেন কোন ল্যাঙ্গুয়েজে ডাটা স্ট্রাকচার শিখলাম, কোন ল্যাঙ্গুয়েজে অ্যালগরিদম শিখলাম, সেটা ডাজন্ট ম্যাটার। সো সে জাভা দিয়ে হোক, পাইথন দিয়ে হোক, যেটা দিয়েই তার ভালো লাগে সেটা দিয়ে তার ওই বেসিক গুলোকে ক্লিয়ার করা। তাকে যে আবার নতুন করে সব শিখতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু সে যেটা করতে পারে তাকে এক্সট্রা এফোর্ট দেওয়া উচিত ওই জিনিসগুলোকে ইয়া করার জন্য, কভার করার জন্য। কারণ যদি ফাইন্যান্সিয়াল ম্যাটার হয়, কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি, সেটা নিয়ে আসলে সলিউশন করাটা ডিফিকাল্ট, কারণ আমাদের দেশের এক একজনের লাইফের হিস্টোরি এক এক রকম হয়। বাট যদি সেটা না হয়ে শুধুমাত্র এরকম ল্যাকিংস এর জন্য হয়ে থাকে, ফোর্থ ইয়ারের দিকে থার্ড ইয়ারের দিকে এসে যখন কেউ এরকম ফিল করবে, তার উচিত হচ্ছে অবশ্যই কমফোর্টেবল যে ল্যাঙ্গুয়েজ সেটাকে চুজ করে সেটা দিয়ে তার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের মিনিমাম যতটুকু বোঝার দরকার সেই জিনিসগুলোকে কভার করা। তাহলে মানে সব করতে হবে এমন কোনো কথা নাই। তুমি বললে না যে হয়তো নেটওয়ার্কিং কোর্স করতেছে, সে জানে যে এখানে তার গ্রাফ আর ট্রিটা খুব ভালোভাবে তার প্রয়োজন হবে, ঠিক আছে। সো তখন হয়তো তার এই দুটো জায়গাটা কি তাকে ভালোভাবে ইয়া করা, সার্চিং তার হয়তো ইসের প্রয়োজন নাই, ওই সর্টিং টটিং এগুলো নিয়ে অত তার ঘাটাঘাটি করার প্রয়োজন নাই। সে শুধুমাত্র গ্রাফ আর ট্রি এই দুটো স্ট্রাকচার খুব ভালো, ডেটা স্ট্রাকচারটা ভালো করে বুঝলো, কারণ তার এই দুটো তার কাজে লাগতেছে ওই সময়টা, ঠিক আছে। সো নিড বেসিসে তখন অ্যাপ্রোচ করা। আমার এখন ডেটা স্ট্রাকচার, আমার শুধু ট্রি পড়ার দরকার, ওকে ঠিক আছে, তুমি ট্রিটা করো, যে ল্যাঙ্গুয়েজে তোমার ভালো লাগে সেটা দিয়ে করো, তোমার পিছনে ফিরে যে সব কিছু করতে হবে এমন কোনো কথা নেই, কারণ ইটস অলরেডি লেট। সো একেবারে মানে ঝরে পড়ে থেকে যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করাটা এটা। আমি পড়ার সময় একটা মিথ প্রচলিত ছিল যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার। ডাজ ইট ম্যাটার অ্যাকচুয়ালি, অর ইট ডাজন্ট ম্যাটার? সিজিপিএ ডাজন্ট ম্যাটার, সিজিপিএ
সবসময় যে ম্যাটার করে না সেটা আবার বলবো না, কিছু ক্ষেত্রে ম্যাটার করে, যেমন হচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমার ফান্ডিং পাইতে বা ইয়া করতে কিছু প্রয়োজন হয়, কিন্তু সেটার জন্য যে আমার টপ টপ হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আমার ডিসেন্ট একটা ইয়া থাকলে হয়। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং সেটা হচ্ছে যে আমি রেজাল্টের ব্যাপারটা এই কারণে আমি অত ইয়া দিচ্ছি না, এই কারণে যে আমি আমার লাইফেই দেখছি, আমার কেরিয়ার, আমি যখন পড়াশোনা করছি বা আমি যখন নিজেই যখন শিখছি, আমি দেখছি যে যতগুলো মানুষ প্রোগ্রামিং এর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো ছিল, তাদের রেজাল্ট কখনো খারাপ হতো না। মানে খারাপ হতো না বলতে তারা ওই A+ পাইতো না, তারা পাইতে হচ্ছে যেটা মানে তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে যেটা পাওয়া সম্ভব, হয়তো A পাইতো, A- পাইতো, সামথিং লাইক দ্যাট, ডাজন্ট ম্যাটার। সে ওটার পিছনে যাচ্ছে না, কিন্তু সে কিভাবে তার রেজাল্টটা ক্যারি করে যেতে হবে সেটা সে জানতো, ঠিক আছে? সো এটা যদি কেউ করতে পারে, আই থিঙ্ক ইটস গুড ইনাফ, ঠিক আছে? বাট কেউ যদি টার্গেট করে যে ওকে আমি মাস্টার্স করতে যাব অমুক ইউনিভার্সিটিতে, টপ 50-20 US ইউনিভার্সিটিতে পিএইচডি করবো, ইয়া করবো, হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো তখন তার ম্যাটার করতে পারে, কারণ তখন তার সিজিপিএ, তার টোফেল, জিআরই এগুলো সব কম্বিনেশন মিলায় তখন তার একটা ইম্প্যাক্ট ফেলানো লাগে। আদার দ্যান দ্যাট আই ডোন্ট থিঙ্ক দিস ইজ মানে খুব বড় কোনো ফ্যাক্টর। আচ্ছা, অনেকের ক্ষেত্রে এমন হয় যে তারা প্রোগ্রামিং কে এতই পছন্দ করে যে দিন রাত প্রোগ্রামিং করছে, প্রজেক্ট করছে, এটা করছে সেটা করছে, কোর্স ওয়ার্কে একটা সাইডে ঠেলে দেয়। তো একসময় দেখা যায় যে তাদের সিজিপি আসলে কমতে কমতে অনেক কমে গিয়েছে। হয়তো বা একসময় তার প্যাশন ছিল যে সে খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, ডেভেলপমেন্টের লাইনে যাবে, সে প্রোগ্রামিং নিয়ে থাকবে। বাট মানুষের তো আসলে গোল চেঞ্জ হয়, মন চেঞ্জ হয়। তো একসময় হয়তো বা অনেকে হায়ার স্টাডি করতেও চাইতে পারে আর কি। তো ওই সময় দেখা যায় সিজিপিএ নাই এনাফ। এইসব ক্ষেত্রে আসলে কি করা যায়? আমার প্রোগ্রামিং করতে এতই ভালো লাগছে যে আমি আসলে কোর্স ওয়ার্ক আর করছি না ঠিক মতো, আমার সিজিপি অনেক কমে গেল। তো এই ব্যাপারটা নিয়ে আপনার অপিনিয়ন কি? এটা তো খুব টাফ ব্যাপার। করার কথা হচ্ছে যে প্যাশন একটা বড় জিনিস। ওই যে তুই বললি না যে ওই দেখা যাচ্ছে প্রোগ্রামিং করতে বসছি আমি, এটা শেষ করার জন্য আমি আচ্ছা ঠিক আছে পরীক্ষা এটা নাই দিলাম। এটা আসলে মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? কেউ হয়তো বলতে পারে যে না তোমার আসলে পড়াশোনা করা উচিত, তোমার পরীক্ষা দেওয়া উচিত, দিয়ে আবার ওটা করা উচিত। আবার কেউ বলতে পারে যে না তুমি ক্যারি অন ইউর প্যাশন এন্ড ইউ উইল গেট ইন দেয়ার, ঠিক আছে? আমি সবসময় ওই মনির ভাইয়ের ব্যাপারটা নিয়ে আসি যে আমরা মনির ভাই সে তো যখন ইউনিভার্সিটি শেষ করছে, যখন মাইক্রোসফটে চাকরি পেয়ে, মানে আমি এই জন্য পার্থক্যটা ডিফারেন্সটা করতেছি ওই জন্য, যদি কেউ যদি টপ ইউনিভার্সিটিতে যদি পিএইচডি বা ইয়া করতে চায় তার ইয়ার সাথে সাথে তখন ওই জিনিসগুলো তার ম্যাটার করতে পারে। কিন্তু যদি সে কেউ জব বা এরকম রিলেটেড সে আসতে চায় তখন ইট ডাজন্ট ম্যাটার, নট এট অল। মনির ভাই তার ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। তোর তো মনে হয় ব্যাপারটা ওইরকম যে যেমন বললি যে আমি অনেক সময় ড্রপ দিছি, কিন্তু আমি যে কাজটা করছিলাম সেটা ক্যারি করছি, সো ইট কুড ওয়ার্ক। কিন্তু কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে আবার ইট মাইট নট ওয়ার্ক। কেউ হয়তো দেখা যাচ্ছে যে সে আর ওইগুলো শেষই করতে পারতেছে না, ঠিক আছে? সেক্ষেত্রে এটা ডিফিকাল্ট। সেখানে যদি আমি অ্যাডভাইস দিই যে না ক্যারি অন ইউর প্যাশন, ফরগেট অ্যাবাউট ইউর রেজাল্ট, আই থিঙ্ক ইট কুড বি এ রং মেসেজ, ঠিক আছে? সো মেসেজটা মানে ওটাই যে তার নিজেকে মানে তার একাডেমিক সাইডটাকে একটা সার্টেন লেভেলে সবসময় রাখা উচিত, মানে সেটাকে খুব বেশি বিহাইন্ডে ফেলা উচিত না। প্যাশন ক্যারি করা উচিত, কিন্তু একাডেমিক সাইডের ওই জায়গাটাকে খুব বেশি বিহাইন্ডে না ফেলাটাই ভালো, কারণ পরে যে হয়তো আটকায় যেতে পারে, মানে ঝামেলা হয়ে যেতে পারে। কম্পিউটার সায়েন্সে পড়ার সময় আন্ডারগ্রেডে আমরা অনেক ধরনের কথাবার্তা শুনি আশেপাশে যে অমুক ভাই 5টা ল্যাঙ্গুয়েজ পারে, তমুক ভাই 10টা সার্টিফিকেশন। তো কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে পারা দরকার? আর এই যে সার্টিফিকেশন গুলা, এগুলো আসলে কতখানি দরকার? সার্টিফিকেশন কমপ্লিটলি বোগাস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ যদি কেউ একটা ভালো জানে, কেউ যদি বলে যে আমি সি এর গুরু, ওকে, সো ধরে নিতে পারো যে তার ওই ইউনিভার্সিটি কোনো তার কোর্স কমপ্লিট করার প্রয়োজন আছে কিনা আমার মনে হয় না। তাকে কেউ যদি বলে আমি সি এর গুরু,
তখন ওরকম লেভেলের একজন প্রোগ্রামার যখন কেউ হবে তাকে ওখান থেকেই সবকিছু করে যে কোনো কোম্পানি তাকে নিয়ে আসবে, দ্যাটস গ্যারান্টেড। সো এখন বলতে পারো যে সি এর গুরু মানে কি? সি এর গুরু মানে হচ্ছে যে সে অ্যাকচুয়ালি যে কোনো একটা কম্পিউটারের মানে কি বলবো অপারেটিং সিস্টেম লেভেলের যে কোনো কিছু করার ক্ষমতা রাখে। ঠিক আছে, সে জানে একটা হার্ডওয়্যারের সাথে কিভাবে ইন্টারফেসিং করতে হয়, একটা কম্পাইলার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ইনস্ট্রাকশন সেট গুলো নিয়ে খেলাধুলা করতে হয়, এগুলো সবকিছু তার জানা আছে। ঠিক আছে, সহজ কথা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করার ক্ষমতা হয়ে যায় যদি কেউ বলে যে আমি সি এর গুরু। ওকে, সো তার মানে সে একটা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করার ক্ষমতা তার অনেকটা হয়ে যায়। সো একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানাটা খুব ইম্পর্টেন্ট, আর বাকি ল্যাঙ্গুয়েজ গুলো জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস। তোমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকে, তুমি শুধু সিনট্যাক্স শিখবা, আর একটা টাইম লাগে, সেটা হচ্ছে নতুন একটা ল্যাঙ্গুয়েজে তোমার ওই ফ্লুয়েন্সিতে আসতে, কারণ অনেক নতুন নতুন ট্রিক্স থাকে, নতুন নতুন ওয়েতে কোড করার দেয়, অপশন দেয়। সো এটাই হচ্ছে শুধু ডিফারেন্স, আদার দ্যান নাথিং এলস। সো একটা ল্যাঙ্গুয়েজ যদি কেউ ভালো জানে দ্যাটস গুড এনাফ, বাকি ল্যাঙ্গুয়েজ গুলো ইটস জাস্ট ম্যাটার অফ টাইম, নাথিং এলস। সো 10টা ল্যাঙ্গুয়েজ জানার কোনো প্রয়োজন নেই, একটা ল্যাঙ্গুয়েজে ভালোভাবে শিখলেই হবে। যদি কেউ সি জানে সে যদি বলতে পারে যে আমি সি এর ইন্টারমিডিয়েট ডেভেলপার, ইন্টারমিডিয়েট, দ্যাটস গুড এনাফ। ওকে, সো সবার আগে যে জিনিসটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে, আমার মনে হয় না এত সিজিপি এর পিছনে ছুটতাম, কারণ আমার যে সিজিপি ছিল এটা তো এখন শুধু পড়ে আছে। সো এই সিজিপি এর পিছনে ছুটতাম না। আচ্ছা ভাই, আপনার ক্যারিয়ার তো আপনি মোটামুটি সফল, কিন্তু এখন যদি আপনাকে টাইম মেশিনে করে আমরা আপনার আন্ডারগ্রেডে পাঠিয়ে দেই, আপনার এমন কোনো ভুল কি আছে যে এই ভুলগুলো আপনি ঠিক করার চেষ্টা করবেন? নাম্বার 1 হচ্ছে এটা করতাম যে সিজিপি এর পিছনে ছুটতাম না। সেকেন্ড হচ্ছে আমি আরো বেশি করে প্রোগ্রামিং গুলোর পিছনে টাইম দিতাম, হয়তো আরেকটু বেশি দিতাম প্রোগ্রামিং শেখার জন্য। আর আরেকটু তোমার কালচারাল অ্যাক্টিভিটির সাথে আরো যুক্ত হতাম, বন্ধু বান্ধবের সাথে গান বাজনা যেসব একটু করতাম সেগুলো আরো ভালোভাবে আরো একটু বেশি টাইম দিতাম। এটা করার বলার পিছনে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যে কেন আমি এটার কথা বলছি। কারণ হচ্ছে আমরা এই 4 বছর শুধু আসলে আমরা সার্টিফিকেট নিতে যাচ্ছি না, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ সবার বোঝা উচিত যে 4 বছর শুধু আমি সার্টিফিকেট নিতে যাচ্ছি না, দিস কমপ্লিটলি রং। আমি এখান থেকে অনেক সিজিপিএ নিয়ে বের হতেও আমি যাচ্ছি না, এটা যাওয়াটাও রং। এখানে আমরা যাচ্ছি হচ্ছে একটা গুড হিউম্যান বিং হিসেবে তৈরি হতে। ঠিক আছে, আমরা গুড হিউম্যান বিং হিসেবে তখনই তৈরি হবো যখন আমি অনেকের সাথে মিশতে পারবো, অনেকের সাথে আমি অনেক কিছু এক্সপ্লোর করার ক্ষমতা হবে। ঠিক আছে, আমার মানে মানুষের সব ভালো মন্দ অনেক গুণ আছে, তাই না? সো নিজে আমি যদি বিভিন্ন অপশন গুলো ট্রাই না করি, বিভিন্ন অপশন গুলোর দিকে যদি না ছুটি, তাহলে আসলে আমার পটেনশিয়ালিটি কোন জায়গাটা সেটা আমি বুঝবো না। সো আমি যদি শুধুমাত্র সিজিপি এর পিছনে ছুটি, তাহলে হয়তো আমার আরো কিছু পটেনশিয়ালিটি ছিল সেটা হয়তো আমি হারাই ফেলবো। ঠিক আছে, সো আমি এই কাজগুলোই সবচেয়ে বেশি ডিফারেন্ট করতাম, যে আমার এই পড়াশোনার সিজিপি এর পিছনে একটু কম ছুটে বাকি টাইমগুলো হয়তো ওইগুলাতে একটু ডিস্ট্রিবিউট করে দিতাম। আচ্ছা, ইউনিভার্সিটিতে দেখা যায় যে বিভিন্ন কোর্সের প্রজেক্টে অথবা থিসিসে আমাদেরকে টিম ওয়ার্ক করতে হয়। তো এটা খুবই কমন সিনারিও যে টিম ওয়ার্ক যখনই হয় দেখা যায় যে 3 জনের টিমে একজন সব কাজ করছে, বাকি 2জন কিছুই করছে না। অনেক ক্ষেত্রেই হয় এটা। তো অনেক সময় আমাদের মনে হয় যে এই টিম ওয়ার্কের কি আসলেই কোনো দরকার আছে, যেখানে একজন করছে বাকিরা তেমন কিছুই করছে না? টিম ওয়ার্কের কি আসলেই কোনো দরকার আছে? ইন্ডাস্ট্রিতে সিনারিওটা কেমন? টিম ওয়ার্ক যদি কেউ না জানে, এটা তার জন্য তো মানে হিউজ একটা শকিং হবে যখন সে যখন ইন্ডাস্ট্রিতে ঢোকা শুরু করবে। সো কেউ মানে ওই যে ব্যাপারটা আছে না, যে সেটা হচ্ছে যে একটা টিমে যখন সে কাজ করতেছে, টিমে কাজ করতে সবাই যে একই রকম করবে এমন কোনো কথা নেই, কিন্তু সবাই যদি টুকটাক করে কিছু পার্টিসিপেট করে তাহলে এটা সবার জন্য বেটার। কেউ যদি কমপ্লিটলি ফাঁকি মারে, সেটা তো অনেকেই আমাদের ছিল, অনেকেই সব ব্যাচে সবসময় এটা আছে, থাকবে যে কিছু মানুষ থাকবে যারা একেবারেই কিছু করবে না, কিন্তু হয়তো ওই মানুষটা প্রোগ্রামিং না করে সে হয়তো ম্যানেজ করতেছে,
ঠিক আছে, কোলাবোরেশন ম্যানেজ করতেছে, যে এটা এই আমার এই কাজ করার জন্য এই ডিপেন্ডেন্সি আছে, আমার এই জিনিসগুলো জোগাড় করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, সেই জিনিসগুলো করতেছে। who knows, maybe she has a project manager হবে in the future, ঠিক আছে, কারণ তার ওই পাওয়ারটা অনেক বেশি, ঠিক আছে। হয়তো সে প্রোগ্রামিং করতে হয়তো এনজয় করতেছে না, কিন্তু সে এগুলো ম্যানেজ করতে এনজয় করতেছে। বাট এটা কিন্তু তাকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে একটা টিমের সাথে কাজ করতে হয়, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওই ইন্ডাস্ট্রি লেভেলে, যে এটা তাকে তার প্রয়োজন হবে। বাট এটা মানে এটা না যে আমি সবাইকে বলতেছি চোথা মারতে, ওটা ওটা করার কথা বলতেছি না। আমি বলতেছি যে মানে সবাই হয়তো একই রকম কাজ করবে না, কিন্তু স্টিল এইভাবে কাজ করার গুলো অনেক প্রয়োজন আছে, কারণ টিম ওয়ার্ক এর এক্সপেরিয়েন্সটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা পড়াশোনাকে এক পাশে রেখে একটু জীবন রিলেটেড ব্যাপারে আলাপ আলোচনা করি। তো অনেকে দেখা যায় যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে প্রথমবারের মতো শহরে আসে, বা হয়তো ছোটখাটো শহর থেকে প্রথমবারের মতো ঢাকায় আসে বা অন্যান্য শহরে যায় পড়াশোনার জন্য। তো অনেকেই দেখা যায় খুব আন্ডার প্রিভিলেজড এলাকা থেকে এসছে, তাদের হয়তো বা ফিনান্সিয়াল কারণে প্রথমে ল্যাপটপই কিনতে পারেনি, তাদের ফোন হয়তো বা নেই, বা যেটা আছে সেটা খুব বেসিক একটা ফোন, তাদের কাপড় চোপড় পরার স্টাইল আসলে ঢাকার আলট্রা মডার্ন ফ্যাশনের সাথে যায় না। তো দেখা যায় তারা যখন কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তাদের আশেপাশের যে সারাউন্ডিং থাকে সেখানে তারা খুব এক আইসোলেটেড থাকে, তারা সবার সাথে মিশতে পারে না, এবং এই ক্ষেত্রে অনেকেই খুব ফ্রাস্ট্রেশনে পড়ে যায় আর কি। তো কালচারালি একটু ডিফারেন্ট হওয়ার কারণে অনেকেই দেখা যায় যে তাদেরকে নিয়ে অনেক ঠাট্টা মশকরা করে, যে গ্রাম থেকে আসছে, গাইয়া ঠিক মতো কথা বলতে পারে না, ওই দেখ শার্টটা কিভাবে পরছে। তো নতুন একটা শহরে পড়তে এসে এমনিতেই তো অনেক স্ট্রাগল থাকে, তারপরে এই এক্সট্রা স্ট্রাগলের সাথে যুদ্ধ করতে হয় অনেকের, এবং অনেকেই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হতাশ হয়ে যায়, ইনফ্যাক্ট সুইসাইডের ঘটনাও ঘটেছে। তো এই যে স্ট্রাগলটা, এটা কিন্তু আসলে পড়াশোনায় খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। তো এরকম সিচুয়েশনে পড়লে কারো আসলে কি করা উচিত? আমি আমি তো এরকম ফেস করে আসছি না। আমি আমি তো আমি বলছি মনে হয় প্রথমের দিকে, যে সেটা হচ্ছে যে আমি অনেক রিমোট জায়গা থেকে আসছি, ঠিক আছে। আমি এই এরকম এই ধাপে ধাপে উঠে আসার জন্য তখন কিন্তু একটা জিনিস সবসময় কাজ করে, সেটা হচ্ছে যে ইফ ইউ নো সামথিং দেন সামওয়ান উইল রেসপেক্ট ইউ, ঠিক আছে। তুমি যখন তুমি 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 কি করতেছো সেটা যদি তুমি জানো, এবং তুমি যদি তোমার অ্যাবিলিটি শো করতে পারো, তাহলে পিপল উইল রেসপেক্ট ইউ। তুমি কি শার্ট পরলা, তুমি কি লুঙ্গি পরে, কি ধরনের প্যান্ট পরে আসলা, কি করলা না করলে, ডাজন্ট ম্যাটার। মানে তুমি যেটা তুমি সেটাকে শো করো, দ্যাটস ইট, ঠিক আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর কেউ যদি মানে আমি যেটা করার জন্য ওখানে আসছে ওই কাজটা শুধু করতে হবে, দেন এভরিথিং উইল চেঞ্জ, ঠিক আছে। ওই তখন ওই বুলি করার যে ব্যাপার যারা করতেছে তারাই চেঞ্জ হবে, কারণ ইউ নো যে মানে, এবং দে নো দ্যাট তুমি ইউ ক্যান ডু সামথিং, ঠিক আছে। ওই যখন কেউ নিজে কিছু করতে পারে, তার ভিতরে ওই অ্যাবিলিটি আছে, যখন শো করতে পারে, তখন সারাউন্ডিংস এর ব্যাপারগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। সো দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড দ্যাট থিংস, যে তুমি যে কিছু জানো, মানে শো দ্যাট, ঠিক আছে। এবং তোমার অ্যাপিয়ারেন্স কিরকম কি হলো না হলো, তুমি মাথায় তেল দিয়ে আসো নাকি তুমি কিভাবে আসো, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। ওই জিনিসগুলো সব সমান হয়ে যাবে যখন তুমি নিজের অ্যাবিলিটিটা শো করতে পারবে। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিফেন্ড বুলিং। আচ্ছা, অনেকেই ফিনান্সিয়াল স্ট্রাগলের কারণে প্রথম সেমিস্টারে দেখা যায় কম্পিউটার কিনতে পারছে না, বা হয়তো বা কয়েক বছর তাদের কম্পিউটার ছাড়া কাটাতে হতে পারে। তো এই ক্ষেত্রে কি করা, কারণ আমাদের তো প্রোগ্রামিং করতে কম্পিউটার লাগবেই। অবশ্যই সবসময় শেখার উপায় আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই বললাম যে 4 বছরের লাইফে কিছু মানুষ চুজ করা, ঠিক আছে। এখানে যে বন্ধুগুলো তৈরি হবে, এটা সারা জীবনের জন্য বন্ধু বান্ধব গুলো তৈরি হবে, ঠিক আছে। তো ওইরকম মেন্টালিটির মানুষগুলোর সাথে যুক্ত হওয়া। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করছি, যেমন ইমন আমার যে বন্ধু, তুমিও চেনো, তো ওর অনেক ভালো একটা কম্পিউটার ছিল, আমার কম্পিউটারের অবস্থা অত ভালো ছিল না, ঠিক আছে। সো আমাদের যখন কোনো ভালো কোনো প্রজেক্ট বা এসে কাজ করা হতো, তখন ওর কম্পিউটারে বসে আমরা কাজ করতাম, ঠিক আছে। আবার সো এই জন্য বললাম যে যদি গুড সার্কেল তৈরি হয়, তো সেটা অনেক
সাপোর্টিভ হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সব ইউনিভার্সিটিতে এখন, ইচ এন্ড এভরি ইউনিভার্সিটিতে এখন কিন্তু ভালো ল্যাব আছে, ঠিক আছে? অলমোস্ট এভরি ইউনিভার্সিটিতে এখন ভালো ল্যাব আছে। সো ওয়াই নট জাস্ট টেক ইউর মানে সাম অফ দ্য বিলংস এন্ড গো স্লিপ ওভার, তাই না, ল্যাবে। এবং যেটা আমরাও করছি, ঠিক আছে, যে ল্যাবেই আমরা শুয়ে থাকতাম, কাজ করতাম, কারণ আমাদের তখন ইন্টারনেট ছিল না। তো তুমি যদি এই জিনিসটাকে এইভাবে এখন ম্যাচ করো, যে আমাদের তখন কম্পিউটার ছিল কিন্তু আমাদের ইন্টারনেট ছিল না, কারণ ইন্টারনেট পাওয়া তখন মানে ইম্পসিবল একটা ব্যাপার ছিল তোমার রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে, তাই না? তো আমাদের একটাই উপায় ছিল শুধু ল্যাবের কম্পিউটার গুলোতে অ্যাক্সেস করা। সো আমাদের এই এসিএম প্রোগ্রামিং করার জন্য বা কোনো কিছু করার জন্য আমরা চলে আসতাম, খেলাবালিশ নিয়ে চলে আসতাম ল্যাবে, ল্যাবে আমরা শুয়ে থাকতাম, ল্যাবে কাজ করতাম, ঠিক আছে? সো দ্যাটস এ ওয়ে। সো যদি কারোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই উপায় আছে। আচ্ছা, কম্পিউটার না থাকলে কি খাতা কলমে প্রোগ্রামিং শেখা যায়? খাতা কলমে প্রোগ্রামিং শেখা যায়, অবশ্যই শেখা যায়। খাতা কলমে প্রোগ্রামিং যদি কেউ করতে পারে, ঠিক আছে, তাহলে তাকে কেউ আটকাইতে পারবে না। কারণ যখন কেউ তোমার এই লিটারালি যে যখন তুমি এই গুগল, অ্যামাজন, বা তুমি যে অ্যামাজনে ঢুকছো, তুমি মাইক্রোসফট বা বড় বড় যত কোম্পানিগুলো আছে, প্রত্যেক কোম্পানিতে কিন্তু যখন ইন্টারভিউ হয়, তুমি যখন ইন্টারভিউ দিছো, ইন্টারভিউ এর সময় কিন্তু কোনো কম্পাইলার দেয় না, তাই না? মোস্ট অফ দ্য টাইমে তোমাকে একটা নোটপ্যাড দিয়ে দেয়, একটা জাস্ট কাগজ কলম দিয়ে দেয়। মানে কিবোর্ড হচ্ছে কলম আর কাগজ হচ্ছে একটা নোটপ্যাড, যেখানে কম্পাইলার কোনো হেল্প করবে না। সো ইটস দ্য সেম থিং। সো কেউ যদি খাতা কলমে যদি সে কোড করতে পারে, লিখতে পারে যে ওকে আমার এই প্রোগ্রামিং আমি একটা সার্চিং অ্যালগরিদমের কাজ করতেছি, ওকে আমি এটা খাতায় পুরো জিনিসটা লিখে ফেলি, ঠিক আছে? কেউ যদি এটা লিখতে পারে, দ্যাটস দ্য অ্যামেজিং থিং। এটা তাকে অন্য যে কারোর থেকে কয়েক ধাপ অ্যাকচুয়ালি আগায় দিবে, কারণ সে খাতায় অনেক মানে অ্যাকুরেট কোড লিখতে পারবে। এটাকে যদি সে ট্রান্সলেট করে দেখে যে না, সে যেটা চিন্তা ভাবনা করছে সেভাবে লিখছে, তাহলে হি অর শি উইল বি দ্য উইনার ফর শিওর। সো ইয়েস, ইটস পসিবল। আচ্ছা, আন্ডারগ্রেডে পড়তে আসার সময় যে খুব বড় একটা ট্রানজিশন ঘটে, সেটা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা। আমরা স্কুল কলেজে বাংলায় পড়ি, তারপর ইউনিভার্সিটিতে আসার পর সব বই ইংলিশে, এবং ক্লাসে লেকচারও ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশে দেওয়া হয়, প্রেজেন্টেশন ইংলিশে দিতে হয়। তো অনেকেই অনেক কারণে আসলে আমাদের ইংলিশের স্কিলটা ভালো থাকে না, অনেক জায়গায় ভালো টিচার পাওয়া যায় না, ভালো রিসোর্স থাকে না, তো ইংলিশের স্কিল আসলে সবার সমান থাকে না। তো যাদের আসলে ইংলিশের স্কিলটা খুব খারাপ, তারা এই চেঞ্জ সিনারিওটার সাথে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে পারে? আচ্ছা, একটা এক্সেলেন্ট একটা কোশ্চেন করছো। আমি যেমন হচ্ছে সবসময় ইংলিশকে ভয় পাইতাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সবসময় ইংলিশকে ভয় পেতাম। ইংলিশের পিছানোর জন্য অনেক জায়গায় পিছাই গেছিলাম, ঠিক আছে, অনেক কিছুতে পিছায় থাকতাম, বিকজ তোমার এই ইংলিশ একটু ভালো না জানতে পারা, ইংলিশে কথা বা কমিউনিকেট করতে না পারা, ঠিক আছে, এই জিনিসগুলা খুব বড় ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন জায়গায়। সো তুমি যদি বলো যে প্রথম দিকে আসলে জিনিস, তোমার কোশ্চেন তো এটাই যে প্রথম দিকে কিভাবে এটাকে রিকভার করা যায় বা কিভাবে ইমপ্রুভ করা যায়। সো ইউনিভার্সিটিতে ঢুকে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসগুলো প্র্যাকটিস করা, ঠিক আছে? হতে পারে একটা মানে পেয়ার করে প্র্যাকটিস করা, অথবা মুভি দেখা, ঠিক আছে, এবং সেই জিনিসগুলাকে মিমিক করা, ঠিক আছে, এই জিনিসগুলা সম্পর্কে আরো ভালোভাবে মানে নিজেকে ফ্রি 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 আপ করা, ঠিক আছে, যে আমি কিভাবে কমিউনিকেট করতে পারি, ঠিক আছে। বাট মানে যারা মানে বিভিন্ন আন্ডার প্রিভিলেজ জায়গা থেকে আসে, তাদের জন্য এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট, এবং টাইমটা একটু লেন্দি হয়, স্ট্রাগলটা একটু লেন্দি হয়। কিন্তু কেউ যদি লেগে থাকে, ওই তার ওয়ান অফ দ্য গুড ওয়েজ আমি যেটা বললাম, সেটা একটা গুড পেয়ার বের করা, যার সাথে সে প্র্যাকটিস করতে পারে, গুড মুভি দেখা, ইংলিশ মুভি দেখা, টিভি শো গুলো দেখা, ঠিক আছে, এই টিভি শো গুলোর থেকে সে অনেক অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে, ঠিক আছে। সো আই থিঙ্ক দিজ আর দ্য কাপল অফ ওয়ে মানে তার এই স্ট্রাগলটা ওভারকাম করার জন্য। আর ফিয়ারটা সবসময় কাজ করে, আমি নিজের দিয়ে আমি বুঝছি, ফেস করছি, যে ইংলিশের ওই জিনিস ওটা না থাকে, কনফিডেন্স অনেক সময় এটা ধাক্কা দেয়, বাট এটা ওই ওভারকাম করার একটা ওয়ে হচ্ছে এটাকে ফেস করা, এটা থেকে হাইড না করা। আচ্ছা, লিঙ্কডইন, পার্সোনাল ওয়েবসাইট, গিটহাব, এই ব্যাপারগুলির গুরুত্ব কতখানি আসলে ক্যারিয়ারে?
আমার পার্সোনাল ওয়েবসাইট নাই এখন। লিঙ্কডইন আছে। লিঙ্কডইনে শুধু আহ, শুধু কোথায় কি হিস্ট্রি, ওই যে চাকরি বাকরি চেঞ্জ করা বা ইয়া করার সময় হলে হয়তো লিঙ্কডইনে একটু দেখি। তাছাড়া খুব বেশি দরকার আছে বলে মনে হয় না। বাট একটা জায়গায় খুব ভালো দরকার আছে এই পার্সোনাল ওয়েবসাইট বা লিঙ্কডইন থেকে, সেটা হচ্ছে ওপেন সোর্স ফিল্ডের ফুটপ্রিন্টে রাখাটা খুব দরকার। টুইটার খুবই একটা এফেক্টিভ একটা জিনিস, গিটহাবে কন্ট্রিবিউট করাটা খুব এফেক্টিভ জিনিস। সো আমাকে যদি জিজ্ঞেস করো ওই লিঙ্কডইন, পার্সোনাল ওয়েবসাইট এগুলা থেকে কি গিটহাবে ওপেন সোর্স কন্ট্রিবিউট এবং লিঙ্কডইন টুইটারে কমিউনিটির সাথে কানেক্টেড হওয়াটা ইম্পর্টেন্ট, আমি পরেরটা প্রিফার করব, যে তার ওপেন সোর্সে মোর এন্ড মোর ইয়া করা, মানে নিজেকে জড়ানো, সেখানে কন্ট্রিবিউট করা, এবং পিপল উইল নো যে তুমি যদি জানো এটা পিপল উইল নো। সো এটার জন্য তোমাকে আসলে অ্যাডভার্টাইজ করার প্রয়োজন হবে না। আচ্ছা ভাই, আপনি যেহেতু খুব এক্সপিরিয়েন্স গেম ডেভেলপার, তো আপনাকে একটা কোশ্চেন না করলেই নয়। তো ধরেন কেউ প্রথম বর্ষে মাত্র ভর্তি হলো এবং সে গেম বানাতে চায়, সে খুবই পাম্পড আপ যে আমি গেম বানাবো, কিন্তু কিভাবে শুরু করতে হবে সে জানে না। তো সে কিভাবে শুরু করতে পারে? গুগলে গিয়ে সে আসলে কি লিখে সার্চ দিবে? অনেক কিছু তো আছে এখন গুগলে, তো তার কোনো কিওয়ার্ডের কোনো অভাব নেই, তাই না? তুমি যে কোনো কিছু দিয়ে সার্চ করতে পারো যে হাউ টু রাইট গেম ডেভেলপমেন্ট, ঠিক আছে, তাহলে গুগল তোমার সবকিছু নিয়ে এসে দেবে। অথবা তোমাকে তুমি জিজ্ঞেস করতে পারো যে হোয়াট ইজ দ্য বেস্ট টুল টু স্টার্ট, ঠিক আছে, টু ডেভেলপ গেম। তারপরে হচ্ছে তোমার হোয়াট ইজ শেডার প্রোগ্রামিং, তারপরে হচ্ছে হোয়াট ইজ গেম প্লে, হোয়াট ইজ অ্যানিমেশন, ঠিক আছে। আর অলসো আমি প্রথমে যেটা বলছি যে গেমটা কিন্তু অনেক একটা ব্রডার একটা ডোমেন, এটার ভিতরে অনেক নলেজ গ্যাদার করতে হয়। আমি যখন একটা সফটওয়্যার লিখি একটা ইসের জন্য, একটা মোবাইল অ্যাপ্লিকেশন লিখতেছি, এটার ভিতরে আমি কি কি জিনিস নিয়ে কাজ করতেছি, আমি বিজনেস লজিক নিয়ে কাজ করতেছি, আমি প্রেজেন্টেশন লেয়ার নিয়ে কাজ করতেছি, আমি হালকা পাতলা কিছু অ্যাসেট এবং ইউআই ইউএক্স নিয়ে কাজ করতেছি, দ্যাটস ইট, নট মোর দ্যান দ্যাট, রাইট? এপিআই গুলো আমি বলতে পারি আমার বিষয়ের ভিতরে, বিজনেস লজিকের ভিতরে। যখন কেউ একটা গেম এর কাজ করতে যাচ্ছে, তখন সবার আগে বলবো যে ওকে গেম, আচ্ছা গেমের জন্য তার মানে একটা টুল দরকার, সে টুলটা কি, সে টুলটা যখন সে দেখলো, এক একটা টুলে যাওয়ার পরে সে বললো যে ওকে আমার গেমের ভিতরে আমি একটা জিনিস বস্তু দেখতে চাই, এটা দেখার জন্য তো ওকে তার মানে আমার এই মডেল দরকার, এই মডেলটা কিভাবে আসবে, তখন তার শিখতে হবে যে ওকে তার মানে এরকম মডেল জেনারেট করার জন্য আলাদা একটা সফটওয়্যার আছে যেটা আর্টিস্টের কাজ করে। সো একজন ডেভেলপার বা সবসময় আর্টিস্ট হতে পারে না, সো তার মানে কোন একজন এই মডেল তৈরি করবে, তাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে। আবার মডেলটা নিয়ে আসলো, মডেলটার ভিতরে কিভাবে আসে, মডেলটার ভিতরে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনটা কিভাবে কাজ করে, ভিতরে টেক্সচার থাকে, টেক্সচারটা কিভাবে কাজ করে, শেডারটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, লাইটিংটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সো একটা গেমের কাজ যখন কেউ করতে যাবে, প্রথম যেসব কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে যে হোয়াট ইজ দ্য বেস্ট টুলস ফর ডেভেলপিং গেম, দ্যাট শুড বি দ্য ফার্স্ট কিওয়ার্ড। অবভিয়াসলি দুইটা জিনিস প্রথমে আসবে, সেটা আছে ইউনিটি আর হচ্ছে তোমার আনরিয়েল ইঞ্জিন, দুটো যে কোনোটা কেউ চুজ করতে পারে। সেকেন্ড হচ্ছে যে তা আসবে যে তোমার কোন ল্যাঙ্গুয়েজ তাকে জানতে হবে, ওই যে বললাম তার ল্যাঙ্গুয়েজ মাস্ট, সে আনরিয়েল স্ক্রিপ্টে লিখুক, সে সি শার্পে লিখুক, ইউনিটিতে, তার ল্যাঙ্গুয়েজ মানে তার প্রোগ্রামিং এর লজিক মাস্ট লাগবে, সো তার প্রোগ্রামিং এর সাইডটা তাকে দেখতে হবে। তারপরে সে আসলে বোঝা শুরু করবে সে কোন দিকে যাচ্ছে, তাকে গেম প্রোগ্রামিং কেমনে করতে হবে, তাকে আবার স্ক্রিপ্টিং এর কাজ কেমনে করতে হবে, এই জিনিসগুলো আস্তে আস্তে চলে আসবে। প্রথম কিওয়ার্ড তার ওটা হবে যে হোয়াট ইজ দ্য বেস্ট টুলস ফর স্টার্টিং ইয়ার। আমাদের এই এপিসোডের কথাবার্তা মোটামুটি আমরা শেষ দিকে চলে আসছি। তো সোহাগ ভাই, দেশ ও জাতির উদ্দেশ্যে আপনার কোনো শেষ বার্তা আছে? ওই যে আমার ইয়াটা হচ্ছে সবার আগে ওই জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের ওই মানে ইউনিভার্সিটিতে বা পড়াশোনা যেটা করি না কেন, আমরা ধর্ম বলি, আমরা পড়াশোনা বলি, শিক্ষা বলি, প্রত্যেকটা জিনিসেরই একটা গোল, সেটা হচ্ছে একটা ভালো মানুষ হওয়া। যদি আমরা সেই ভালো মানুষ না হতে পারি তাহলে উই ফেলড এভরিথিং, ঠিক আছে? আমি জিপিএ 4 পাই, জিপিএ 2.5 পাই, ডাজন্ট ম্যাটার। যদি কেউ একজন 4 পেয়ে যদি একজন খারাপ মানুষ হয়, একজন 2.5 পেয়েও যদি সে একজন গুড হিউম্যান বিং হয়, সে যদি শিখতে পারে যে আসলে
হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ এই ইউনিভার্সিটি লাইফ সময় থেকে, তাহলে ডেফিনেটলি যে 4 পারছে হয়ে যে সে একজন, সে জানে না আসলে গুড হিউম্যান বিং হওয়ার মানে কি, তার থেকে এই মানুষটা অনেক ভালো। ঠিক আছে? সো পড়াশোনা ইজ নট এভরিথিং, মানি definitely is a big part of our life. This is a consumer economy society, so it's always but ওই গুড মানুষ হওয়া এবং লাইফের প্রত্যেকটা টিক কি এনজয় করতে পারা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো থিঙ্ক ইন দিস ওয়ে, যে একটা ক্লকের টিক সামনে চলে গেলে এই দুনিয়া কারো ক্ষমতা নেই ওটা পিছনে নিয়ে আসে সেকেন্ডটা। সো ট্রাই টু এনজয় এভরি সেকেন্ড, বিকজ এভরি সেকেন্ড ইউ আর ব্রিদিং and this is something will not come back. আচ্ছা সোহাগ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার স্টোরি থেকে অনেকে অনেক ইম্পর্টেন্ট মেসেজ পাবে, যে কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে ক্যারিয়ারের পাথ নেভিগেট করতে হবে, কিভাবে মেন্টালি সুস্থ থাকতে হবে। I wish আমাকে কেউ এই কথাগুলো, মানে আমার কথা হোক বা অন্য যেসব কথাগুলো এখন দেখতে পারি, এই জিনিসগুলো মেসেজগুলো কনভে করা যেতে হবে, খুব ভালো হতো। সো হোপফুলি যদি এখান থেকে একজনকে উপকৃত হয়, that will be really মানে ফ্যান্টাস্টিক। প্রিয় দর্শক, আশা করছি যে এই এপিসোডটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের জন্য এবং সোহাগ ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। চোখ রাখুন পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে আমরা এমন একজন গেস্টের সাথে কথা বলবো, উনি বর্তমানে যে কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, সেই কোম্পানির লোগো দেখতে দেখতে এবং সেই কোম্পানির বানানো গেম খেলতে খেলতে আমরা বড় হয়েছি। তো চোখ রাখুন পরবর্তী পর্বে। এবং যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি আপনার কাজে লাগছে, এই পুরো সিরিজটা আপনার কাজে লাগবে বা অন্যদের কাজে লাগবে, তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন এবং অশেষ নেকি হাসিল করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।